শুভ সন্ধ্যা। আমন্ত্রণ জানাচ্ছি স্টেশন বাংলা আয়োজিত মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ভালো থাকার স্টেশনে। আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার আমরা রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত বাংলাদেশ সময়ে বিভিন্ন সমকালীন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে অনলাইনে থাকেন, বিভিন্ন মন্তব্য করেন এবং আমরা যে কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আবার এসেছি আপনাদের সাথে। আজকে সঞ্চালনায় আছি আমি, অধ্যাপক সানজিদা শাহরিয়া। এই যে শুরু থেকে এখন পর্যন্ত যে কথা বললাম, এটা কিন্তু ঘড়ি দেখাচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড, এবং এই 1 মিনিট 10 সেকেন্ডে এর মধ্যে আমি যদি গোটা পৃথিবীর কথা চিন্তা করি, কয়েক লক্ষ মানুষ, আমি আবার শব্দটা উচ্চারণ করছি, কয়েক লক্ষ মানুষ, নারী, শিশু এবং পুরুষ এর মধ্যেই দৈহিক নির্যাতনের শিকার হয়ে গেছেন। ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটের 2016-তে একটা প্রতিবেদন এসেছিল। সেখানে তারা বলছে যে 78,000 ব্যক্তির মধ্যে 64% নারী এবং 36% পুরুষ দৈহিক নির্যাতন পরবর্তী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার স্পাউস বা জীবনসঙ্গী দ্বারা, অথবা খুব কাছের বাবা, মা, ভাই, বোন, রক্ত সম্পর্কিত পারিবারিক কাউকে দিয়ে। এবং ইউনাইটেড নেশনস থেকে এটাও বলা হচ্ছে, এটা একটা, যদি আমি বরফখণ্ড বলি, আইসবার্গ বলি, সেটার মাত্র মাথাটা, টিপ অফ দ্য আইসবার্গ। তারা বলছেন যে আমরা পুরো ঘটনাগুলো এখন পর্যন্ত আসছেই না। এবং আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে দেখা যাচ্ছে 70% নারী তারা 15 বছর হওয়ার আগেই বৈশ্বিকভাবে দৈহিক নির্যাতনের শিকার হয়, এবং 50 থেকে 75% শিশু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে যাদের বয়স 18-র কম তাদেরকে আমরা শিশু বলছি, তারা শারীরিক সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়। তার মানে তারাও দৈহিক নির্যাতনের শিকার হচ্ছে, নারী এবং শিশু। এর সাথে পুরুষ যারা, তারাও কিন্তু, এবং সেখানে বলছে এটা 60% ঊর্ধ্বে। কাজেই প্যান্ডেমিক এখন করোনাকে নিয়ে যেভাবে চলছে, এটা কিন্তু আরেকটা নীরব মহামারী, দৈহিক নির্যাতন। এবং এই দৈহিক নির্যাতনের মধ্যে নারী, শিশু, পুরুষ কেউই বাদ নেই, এবং এর মধ্যে হত্যাকাণ্ড, প্রহার, যৌন নির্যাতন, মানব পাচারজনিত দৈহিক নির্যাতন, বাল্যবিবাহ, জোর করে বিয়ে, ম্যারিটাল রেপ, সব কিছু আছে। তো সেই কথাগুলো মাথায় রেখেই আমরা আমাদের আজকের যে অনুষ্ঠান সেটা সাজিয়েছি, দৈহিক নির্যাতন পরবর্তী ডাক্তারি পরীক্ষা এবং মনোদৈহিক যত্ন কিভাবে আমরা নেব সেটার উপরে। আমাদের আজকের বিশেষজ্ঞ প্যানেলে আছেন, আমি জ্যেষ্ঠতার ভিত্তিতে বলছি। প্রথম অতিথি ডক্টর ইলিজা আলী, তিনি বিভাগীয় প্রধান, ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ, ঢাকা। এবং আমাদের আজকের দ্বিতীয় অতিথি হচ্ছে সানজিদা ইসলাম, আমার নামের নাম মিতা আমার। সানজিদা ইসলাম, উনি সাইকোলজিস্ট, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, উনি ঢাকাতে কাজ করছেন। তা আমি প্রথমে ইলিজার কাছে আসতে চাইবো। ইলিজা, কেমন আছেন? আমি জানি কোভিডের সময় আপনি ফ্রন্টলাইনার হিসেবে অসম্ভব কাজ করেছেন, যেই সময় হাসপাতালগুলোতে মানুষ মারা যাচ্ছিল, ভয়ে নিতে চাচ্ছিল না, আপনি একটা বড় সময় পোস্টমর্টমে অনেক বেশি ইনভলভ ছিলেন। এত ব্যস্ততার মধ্যেও যে আমাদেরকে সময় দিচ্ছেন, স্টেশন বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? ধন্যবাদ সানজিদা শাহরিয়ার ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ প্রথমে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। এবং আলহামদুলিল্লাহ ভালো আছি, সবকিছু মিলিয়ে ভালো আছি। আর যে বিষয়টা যে করোনা প্যান্ডেমিকে কাজ এখনো করতে হচ্ছে, এবং 24 আওয়ার্স এই কাজটা আমাদের, মৃত্যু তো থেমে নেই, তো ওই জায়গাটা সবসময় প্রথম থেকে করে আসতে হচ্ছে, এখনো চলছে।
যতদিন থাকবে এটা, আমি যেহেতু করোনা হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক, ওখানে আমি কাজ করি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর আজকে আশা করি যে আহ, আমি ফরেন্সিক এক্সপার্ট হিসেবে মেডিকো লিগ্যাল অ্যাসপেক্ট কিছু বিষয়, যে এটা তো পোস্টমর্টেমের বিষয়, যেটা আমি করোনার কারণে এখন দেখতে হচ্ছে ডেড বডি ডিসপোজাল। আর এখন যেটা, যে আজকে আমি মেডিকো লিগ্যাল আপনাদের এই ভিকটিমের ব্যাপারে কথা বলতে পেরে আমার মনে হচ্ছে যে এটা একটা ভেরি নাইস প্ল্যাটফর্ম। আমি খুবই আনন্দিত। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার সানজিদা ইসলামের কাছে আসিস। সে অসম্ভব দক্ষ একজন সাইকোলজিস্ট। বিভিন্ন জায়গায় তার কাজ করার অভিজ্ঞতা আছে, বিভিন্ন ট্রেনিং আছে, এবং অনেক সময় আমি নিজেও যখন মানসিকভাবে খারাপ ফিল করি, আমি সানজিদার সাথে কথা বলি, শান্তা নামে ওকে ডাকি। সানজিদা ইসলাম কেমন আছেন? মাইক্রোফোনটা বোধহয় অফ। থ্যাংক ইউ আপা। আম, আ- আমি ভালো আছি, আর এইটা একটা মানে খুবই আনন্দ ফিল করছি আসলে, এরকম একটা সুযোগ, এরকম একটা প্ল্যাটফর্ম আপনাদের সাথে আলোচনা করার এবং আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার। খুবই আনন্দিত এবং এক্সাইটেড। বাহ, আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। আমার প্রথম প্রশ্ন সানজিদা ইসলামের কাছেই, যে আমরা তো বলছি যে দৈহিক নির্যাতন হচ্ছে, কিন্তু দৈহিক নির্যাতন তো বিভিন্ন ভাবেই আমরা বলতে পারি, কিন্তু আসলে দৈহিক নির্যাতন, প্রকৃত অর্থে দৈহিক নির্যাতনের ভিকটিম আসলে কারা? সানজিদা ইসলাম। ধন্যবাদ আপা। যে জায়গাটা যদি আমরা দৈহিক নির্যাতনকে একেবারে সংজ্ঞার মধ্য দিয়ে জানি, সেই জায়গাটাই কিন্তু বলা আছে যে দৈহিক নির্যাতন যে হয় ইন্টেনশনালি হচ্ছে, এবং সেটাতে কি হচ্ছে, একটা মানুষ আঘাতপ্রাপ্ত হচ্ছে, এবং সেটা হচ্ছে কি তার একজন ব্যক্তি বা অন্য কারো মানে প্রাণীকেও সে হার্ম করতে পারে, এবং এইখানে কি হচ্ছে তাদের ফিজিক্যাল কন্ট্যাক্টটা হচ্ছে। এটা দিয়ে যদি বুঝতে যাই, তখন কিন্তু আমাদের অনেকে প্রশ্ন আসে যে আসলে কোথায় বুঝবো যে মানে কোন জায়গাটায় দৈহিক নির্যাতন, পানিশমেন্ট কোথায় গিয়ে নির্যাতনে দাঁড়ায়। তো এই জায়গাটায় আমার মনে হয় সহজ যে বোঝার জায়গাটা, সেটা হচ্ছে যে আমার দ্বারা কেউ হার্মের শিকার হচ্ছে কিনা, আমি কাউকে ফিজিক্যালি এমন ভাবে আঘাত করছি যাতে করে সে হার্ম হচ্ছে, তার আঘাতটা এমন পর্যায়ে লাগছে, এবং সেটা তার শারীরিকও হয়, অনেক সময় মানসিকও হয়। তো সেই জায়গাটা খেয়াল করে যদি বলি, তো দৈহিক নির্যাতনের সাথে কিন্তু অটোমেটিক্যালি একটা চলে আসে কি মানসিক নির্যাতনটাও কিন্তু হয়। যখন মানুষ কিনা একজনকে মারছে, আঘাত করছে, তার সাথে সাথে কিন্তু হয়তো চিৎকার করছে, চিৎকার করে কিছু বলছে, বকা দিচ্ছে, এটা এর সাথে সাথে কিন্তু মানসিক ভাবে হচ্ছে। এবং কখনো কখনো যে জায়গাটা হয়ে যাচ্ছে যে এতে ভায়োলেন্সটা হচ্ছে, এবং একই সাথে সাথে অনেক জায়গায় দৈহিক নির্যাতনের সাথে যৌন নির্যাতনটাকেও কিন্তু আলাপ করা হয়। নির্যাতন তো সবসময়, আপনি যেটা বলছিলেন যে নির্যাতন অনেক পরিমাণে হচ্ছে সারা বিশ্ব জুড়ে, আর এই বর্তমান পরিস্থিতি করোনা কালে কিন্তু এই নির্যাতনের হারটা আমরা দেখতে পাচ্ছি অনেক বেড়ে গেছে। গত লকডাউন টাইমটাতে যখন কিনা আমরা করোনার জন্য বাসায় থাকতে বাধ্য হলাম, তখন থেকে কিন্তু এই নির্যাতনের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে। যদি আমি এই জন্য দেখছিলাম আর কি, আইন ও সালিশ কেন্দ্র, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্ট দেখছিলাম, সেখানে দেখছিলাম যে গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে 183 জন নারী মারা গিয়েছে, এবং এটা হয়েছে কিন্তু স্বামী দ্বারা। এটা কিন্তু একটা বিশাল অঙ্ক, তাই না? এবং একই সাথে কিন্তু শিশুরাও এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ভায়োলেন্সের শিকার হয়েছে, এবং সেই সংখ্যাটাও কিন্তু 1078 জন শিশু। এর মাঝে কিন্তু খুব কম সংখ্যকই কেস ফাইল হয়েছে, অর্ধেকের মতো কেস ফাইল হয়েছে। তো যে জায়গাটা কারা নির্যাতনের শিকার হচ্ছে, এমন কোন কোন রিলেশনশিপে হচ্ছে, একটা জায়গা হচ্ছে যে সমাজে দুর্বল হিসেবে কিন্তু নারী ও শিশু আছে, এবং তারা কিন্তু নির্যাতনের শিকারটা প্রথমত বেশি মাত্রায় হচ্ছে। এবং একই সাথে পুরুষও কিন্তু আমাদের সমাজে শিকার হয়। নারী ও শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে কি তারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারটা বেশি হচ্ছে। আর পুরুষের ক্ষেত্রে যেটা হয় যে আমরা হয়তোবা রাজনৈতিক কারণ হতে পারে, প্রভাব বিস্তার, আধিপত্য বিস্তার নিয়ে কনফ্লিক্ট থেকে হতে পারে, ইভেন ডোমেস্টিক ইস্যুজও থাকতে পারে,
সেই জায়গাগুলা থেকে নির্যাতনের শিকার হয়। তো নির্যাতন তার মানে যদি আমি বলি যে অভিভাবকরা কখনো কখনো সন্তানদেরকে শাসন করতে গিয়ে কখনো কখনো তাদেরকে এমনভাবে শারীরিকভাবে আঘাত করছে যেটা কিনা তাদেরকে অনেক বেশি হার্ম করে দিচ্ছে, তখন কিন্তু সেটা নির্যাতনের মধ্যে পড়ে যাচ্ছে। আবার কাপল রিলেশনশিপে পার্টনার যখন একে অন্যকে অন্যের উপর কর্তৃত্ব স্থাপনের জন্য করছে, তখনও কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে। অনেক সময় এমন ভাবে হার্ট করছে সেটা কিন্তু অনেক বেশি। আবার যেটা হয় যে আমরা যখন কোনো প্রতিষ্ঠানে মালিক হই বা আমরা গৃহ পরিচালিকা যারা আমাদেরকে সহায়তাকারী যারা আছেন তাদেরকে কিন্তু আমরা নির্যাতন করি। কি করি? তাদেরকে ডিসিপ্লিন আমাদের মতো করে চালানোর জন্য হয়তো আমরা করছি, এবং প্রতিষ্ঠানের মালিক হিসেবেও আমরা করছি, যেটা কিনা আমরা অনেক ঘটনা বর্তমানকালে আমরা শুনতে পাই যে অনেক শিশুদেরকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়, হ্যাঁ, কোনো প্রতিষ্ঠানে। ইভেন আমরা তো সবাই কম বেশি এই ঘটনাগুলা জানি যে অনেক শিশু শ্রমিক যারা আমাদের বাসায় সহায়তাকারী হিসেবে কাজ করেন তারা কিন্তু অনেক আঘাতের শিকার হচ্ছে। এছাড়া যে জিনিসটা পুরুষরা যখন শিকার হচ্ছে সেটা দেখা যাচ্ছে এখনকার যুগে পিয়ারদের দ্বারাও কিন্তু, যখন অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাচ্ছে এখন কিন্তু একটা জায়গা চলে আসছে খুব কিশোর গ্যাং আমরা কথাটা শুনছি, এবং এই কিশোর গ্যাং কিন্তু একে অন্যের উপর আধিপত্য স্থাপনের জন্য কিন্তু তারা একে অন্যকে হয়তোবা এমনভাবে হাত করছে সেটাও নির্যাতন পর্যায়ে পড়ে যাচ্ছে। না চাইলেও আমাদের যদিও শিক্ষা প্রতিষ্ঠানে শাস্তির জন্য অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেই জায়গাও তাও আমরা কিন্তু দেখি যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে খবর আমাদের কাছে আসে যে যেখানে কিনা অত্যাচারের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। এর একেবারে উজ্জ্বল উদাহরণ কিন্তু নুসরাত হত্যা, না? আমরা সবাই যেটা জানি, নোয়াখালী নুসরাত হত্যা। তো এরকম করে আমরা তাহলে দেখতে পাই যে নির্যাতনগুলা কি পর্যায়ে হচ্ছে। আর আমরা এরপরে যখন আলোচনা করব তখন নিশ্চয়ই আমরা আরো আলোচনায় নিয়ে আসবো। ঠিক, সঞ্জিদা দারুণ একটা সূচনা করলেন, যেখানে আমরা এই দৈহিক নির্যাতনের মধ্যে যৌন নির্যাতন আসছে, দৈহিক নির্যাতনের মধ্যে পারিবারিক সহিংসতা আসছে, দৈহিক নির্যাতনের মধ্যে সামাজিক নির্যাতন আসছে, শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতন উঠে আসছে। এবং এই জায়গাগুলো নিয়েই একটা মানুষ যখন নির্যাতিত হওয়ার পরে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা জানিও না যে তাকে আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, এবং তখন যে ধাপগুলো, সেই ধাপগুলোই আসলে আমরা জানতে চাইবো। এবং আমি এই ব্যাপারে ডক্টর ইলিজা আলীর কাছে জানতে চাইবো যে আপনার হাসপাতালে কি ধরনের দৈহিক নির্যাতনের শিকার হয়ে ভিকটিম যারা তারা আসছেন, এবং তারা কোন কোন প্রকারের সহযোগিতা পেয়ে থাকেন। ডক্টর ইলিজা আলী। ইলিজা, মাইক্রোফোনটা বোধহয় অফ। ইলিজা, সাউন্ড শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে। জি, সরি ফর ইন্টারাপশন। আসলে ফরেনসিক মেডিসিন বিভাগে কাজ করার সুবাদে আমার যে প্রথম যে বিষয়টা আমাকে করতে হয় সেটা হচ্ছে যে আইনগত বিষয়গুলি আসলে লিগ্যাল এইড হিসেবে ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্ট কাজ করে। তো সাধারণত নির্যাতনের শিকার কোনো মানুষ, কোনো ব্যক্তি, সে নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, তার অভিভাবকেরা হোক, তারা যদি আইনি সহায়তা সিক করেন, লিগ্যাল এইড সিক করেন, পুলিশের কাছে যান বা পুলিশ স্টেশনে কমপ্লেন করেন, তখন ওখান থেকে ফরেনসিক মেডিসিন বিভাগে তারা আমাদের কাছে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসে। তো বিষয়টা হচ্ছে যে আমরা কেউ যদি একদম, আমি যদি বলি যে পরিষ্কার করে যে কেউ শারীরিক নির্যাতনের শিকার হলো আর আমাদের কাছে এসে সহযোগিতা চাইলো, এইভাবে আসলে ডিরেক্ট কোনো ওয়ে নাই। আমাদের কাছে অবশ্যই পুলিশের কাছ থেকে ইনকোয়েস্ট আসতে হবে, থানা থেকে একটা পুলিশ স্টেশন থেকে ইনকোয়েস্ট আসতে হবে। আসলে সিস্টেম তো এটাই। তো তারা যখন আইনি সহায়তা চান, সেই আইনি সহায়তায় আমরা
প্রথম যে ভূমিকাটা পালন করি সেটা হচ্ছে যে তাদেরকে একটা মেডিকেল রিপোর্ট দেই, তাদের পরীক্ষা নিরীক্ষা করে, হিস্ট্রি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তার ভিত্তিতে এবং সাথে কিছু আরো অ্যাসোসিয়েটেড ইনভেস্টিগেশন থাকে, সেগুলি সমস্ত কিছু বিবেচনা করে একটা ফাইনাল রিপোর্ট দেই, এটাকে বলে মেডিকো লিগাল রিপোর্ট। এই রিপোর্টটা থানা থেকে, পুলিশ স্টেশন থেকে ইনভেস্টিগেটিং অফিসার, মিনিমাম নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসআই, সে এসে নিয়ে যাবে। অনেক সময় কনস্টেবলের হাতে অথরাইজ করলে দেওয়া যায়। মেইন কথা হচ্ছে যে আমরা রিপোর্টটা লিখে সিলগালা করে দিই এবং থানা থেকে সেই রিপোর্টটা নিয়ে যায় এসে। তো এই ধরনের মানে আমাদের কাছে কেউ ডাইরেক্ট নির্যাতিত হয়ে চলে আসলে আমরা পরীক্ষা আসলে ডাইরেক্ট এভাবে কোনো নিয়ম নেই। আমি জানি যে এই লাইফটা অনেক নন মেডিকেলও যদি দেখেন তাদের কাছেও বিষয়টা পরিষ্কার হবে। যেমন আমাকে আমার প্রফেশনারি অনেকে জিজ্ঞাসা করেন যে এরকম একটা টর্চারের ঘটনা, তো আসলে সে এখন কোথায় যাবে, কি ধরনের হেল্প সিক করতে পারে। তো তাদের সবার ইনফরমেশনের জন্যই বিষয়টা বলা যে আগে থানায় যেতে হবে, কেস করতে হবে এবং থানা থেকে একটা ইনকোয়েস্ট আসবে, সেই ইনকোয়েস্ট সহ এবং ভিকটিমের সাথে একজন কনস্টেবল আসবেন, অ্যাকম্পানিং কনস্টেবল, আর ইনকোয়েস্টটা তৈরি করবেন একজন সাব ইন্সপেক্টর, ইনভেস্টিগেটিং অফিসার, তার উপরেও যে কেউ করতে পারে, বাট নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসআই। পুলিশ অন্য যে কেউ করতে পারে, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হতে পারে, অনেক ধরনের ইনকোয়েস্ট হতে পারে। তো সেই কাগজ এবং অ্যাকম্পানিং কনস্টেবল। ইনকোয়েস্ট শব্দটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে মানে বাংলায় সহজ, ইনকোয়েস্ট বলতে আসলে কি মানে বুঝাতে, এটা ইনকোয়েস্ট আসলে আমরা যদি বাংলায় বলি এটা একটা প্রেসক্রাইবড ফর্ম, মানে একটা কাগজ, সত্যি কথা যেটা কোনো সরকারি ফর্ম নয় কিন্তু একটা সাদা কাগজ যেটাতে ভিকটিমের পার্টিকুলার থাকবে, হাতে লেখা থাকবে এবং এই লেখাটা লিখবে পুলিশের কাছে। থানায় গেলে, আপনি যখন থানায় যাবেন, ধরেন একজন ভিকটিম সে থানায় গেল, যে বললো যে আমি একটা মামলা করব, তখন তাকে বলবে যে আপনি ওই এসআই এর কাছে যে সে মামলাটা লিখবে। একটা সাদা কাগজে ওই মামলাটা এসআই লিখবে, পার্টিকুলার্স মানে তার নাম, ঠিকানা, তার বয়স, তার পিতা বা মাতার ডিটেলস এবং ঘটনাস্থল, ঘটনার বর্ণনা, কখন কোথায় কিভাবে, কোনো সে কাউকে সন্দেহ করছে কিনা বা কোনো সাক্ষী আছে কিনা, সেই সাক্ষী যদি উপস্থিত থাকে সেই সাক্ষীদের সিগনেচার, এবং সাক্ষী যদি লেখাপড়া না জানেন সেক্ষেত্রে টিপসই নিতে পারে। তো এই বিষয়গুলি লিখে নিচে সাব ইন্সপেক্টর তার সিগনেচার করবে। তো এই সাদা কাগজটাকে বলে আসলে সাদা কাগজ, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটার পরেই আমরা মানে এটা থানার একটা ডকুমেন্ট যে সে একটা কেস ফাইল করেছে। এবং এই কাগজটা নিয়ে আমি মানে বাংলা কথা বললাম আর কি, এত কিছু তো সাধারণ মানুষকে বলি যে একটা মানে অ্যাপ্লিকেশন ঠিক না, তার ডিটেলস লিখে এসআই নিয়ে আসবে আমাদের কাছে। এবং এইটা আসার পরে আমরা মেইন যে কাজটা যে আমরা মিলাবো, যেমন মানে মিলাতে হবে। আমি একজন মেডিকেল প্রফেশনাল, আমি একটা কাগজ পেয়ে গেলাম আর অ্যাকম্পানিং কনস্টেবল বা এসআই এর লেখা একটা কাগজ পেয়ে গেলাম আর আমি পরীক্ষা করে ফেলবো, দিস ইজ নট লাইক দিস। আর আমার কাছে তো সেটা অবশ্যই না। আমি কাগজপত্রের ব্যাপারে খুবই এই ব্যাপারে আসলে কাগজপত্রের ব্যাপারে খুব, আমি মেডিকেল প্রফেশনাল যারা এটা দেখছেন তাদের জন্য বলছি যে এখানে খুব সতর্ক হতে হবে, কারণ ইনকোয়েস্টটা হচ্ছে আপনার ফার্স্ট এটাই আপনার ফার্স্ট ডকুমেন্ট। তো দেখা গেল যে অনেক ইনফরমেশন মিলছে না, 10টা ইনফরমেশনের মধ্যে 6টা মিলছে, 4টা মিলছে না। তো আপনার কাছে যদি মনে হয়, ফর মাই মেডিকেল প্রফেশনালসদের জন্য বলছি যে যদি আপনার কাছে মনে হয় যে 4টা মিলছে না, আপনি তখনই এটা কারেকশন করার জন্য এসআই কে ডাকবেন, তাকে দিয়ে ইনফরমেশন গুলি কারেক্ট করাবেন এবং প্রত্যেকটা ইনফরমেশন সে যদি কেটে লিখে সেখানে আবার তার ইনিশিয়াল দিতে হবে। তারপরে এইভাবে এটা দেওয়ার পরে আপনি রিসিভ করবেন আপনার ইনিশিয়াল দিয়ে, মানে মেডিকেল এক্সামিনারের ইনিশিয়াল দিয়ে, ডক্টর যে উনার ইনিশিয়ালও দিতে হবে। উনি যখন পুরোটা পড়ে কারেকশন মানে কারেক্টেড ফর্মটা একদম সঠিক জিনিসটা পাবেন তখন উনি রিসিভ করবেন, আদারওয়াইজ সিগনেচার করে রিসিভ করতে যাবেন না, নাহলে পরবর্তীতে এটা নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়। এলিজা, এখানে একটা ছোট্ট প্রশ্ন, যেই ডক্টর রিসিভ করবেন এটা কোন ডক্টর, মানে এটা ফরেনসিক? জি, এটা ফরেনসিক মেডিসিন এক্সপার্ট রিসিভ করতে পারেন, অথবা যদি ইমার্জেন্সিতে আসেন ফিজিক্যাল অ্যাসল্টের ক্ষেত্রে, বা
মানে মারামারির ধরনের কোনো ঘটনা ঘটে বা শারীরিক ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা ঘটে, সেক্ষেত্রে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইনকোয়েস্টটা করে সাইন করতে পারেন। আর ফরেন্সিকে সাধারণত আমরা যেটা করি ফরেন্সিক এক্সপার্ট হিসেবে, কারণ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পরীক্ষাটা করব, রিপোর্ট দিব, ওপিনিয়নের নিচে আমি সাইন করব, এবং এটার অনেক ধাপ আছে, এটা এখানেই শেষ নয়। আমি কোর্টে যাব, সাক্ষী দেব, আদারওয়াইজ এটা রায় হবে না, এই মামলাটা ঝুলেই থাকবে। আমি যতদিন কোর্টে আমি না যাবো, আমার মামলা, আমার মানে কেসের রিপোর্টটা দেওয়াই আমার শেষ কাজ নয়। তো সব জায়গায় আমার সিগনেচার থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এই জন্য এটা আমাকে দায়িত্ব নিয়ে বুঝে নিতে হবে। ইমার্জেন্সিতে গেলেই হবে নাকি নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যে এই মেডিকেল গুলার ইমার্জেন্সিতে যেতে হবে? এখানে আপা আমি একটু বলবো যে যদি নারী নির্যাতন, বাংলাদেশের নারী নির্যাতন যে বিষয়টা এবং শিশু নির্যাতনের ক্ষেত্রে সাধারণত বাংলাদেশে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, তবে সব মেডিকেল কলেজে নয়। 2001 সালে বাংলাদেশ এবং ডেনমার্ক গভর্নমেন্টের কোলাবোরেশনে 8টি মেডিকেল কলেজে, বেশ মানে পায়োনিয়ার যে মেডিকেল কলেজগুলি, 8টি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপিত হয়েছে। সেগুলি অত্যন্ত সফলতার সাথে এবং খুব কার্যকর ভাবে তারা কাজ করে যাচ্ছে। এছাড়া যদি কেউ ভাবেন যে যেখানে মেডিকেল কলেজ নেই সেখানে কি করবেন, তো অনেক থানা হেলথ কমপ্লেক্সে ওয়ান স্টপ ক্রাইসিস সেল আছে। তো সেখানে আপনি অনেক ধরনের সহযোগিতা পাবেন। প্রথমে যে আসলে সেখানেই যদি আপনার কোনো শারীরিক অসুস্থতা থাকে, কোনো সমস্যা থাকে, প্রথমে যে বা কোনো ধর্ষণের কারণে কোনো নারী যদি খুব ইমিডিয়েট খুব অসুস্থ হয়ে যান, বা অ্যাসিড সার্ভাইভার কেউ এ ধরনের, প্লাস রেপ ভিকটিম এ ধরনের সমস্যা থাকলে তিনি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যাবেন। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তার পরীক্ষা নিরীক্ষা, এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্ভিস। এটা শুধুমাত্র আপনাকে ট্রিটমেন্ট দিবেন, আপনাকে ট্রিটমেন্ট দিবে, তারপর আপনার ডিএনএ টেস্ট লাগলে সেটা দিবে। ওখানে পুলিশ আছে, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে অ্যাপয়েন্টেড পুলিশ থাকে, পুলিশরা আপনার অ্যাসিস্ট্যান্স করবে। যদি প্রয়োজন পড়ে থানায় ওনারা ইনফর্ম করবে, থানা থেকে আপনার ওখানে এসে আপনার কথা শুনবে তারা। আপনি ওখানে অ্যাডমিটেড হবেন, বেড আছে ওখানে, আপনাকে ওখানে এসে ওরা আপনার কি বলবো জবানবন্দি নিবে। তারপরে আপনি লিগাল সাপোর্ট, ওখানে যদি কোনো লয়ারের হেল্প চান, সেখানেও ওই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের লয়ার আছে, ওদের অ্যাপয়েন্টেড লয়ার আছে, তারা বিনামূল্যে আপনার কেস লড়ে দিবেন। অসহায় এবং নির্যাতিত যারা বাংলাদেশে যারা নিজের কেস পে করতে পারেন না, তাদের জন্য এই ধরনের হেল্প করার ব্যবস্থা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে। তারপরে যেটা যে সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, যে তাকে পুনরায় পরবর্তীতে তাকে সাপোর্ট দেওয়া বা রিহ্যাবিলিটেট করা, এই বিষয়গুলিও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার দেখে। বিভিন্ন এনজিওর সাথে তারা কোলাবোরেশনে কাজ করে। আরেকটা যেটা যে সাইকোলজিক্যাল কাউন্সেলিং, অ্যাবিউজ, আসলে আমি একটা কথা সবসময় জানি আপা, মানে অ্যাবিউজ নিয়ে অনেক কাজ করছি এবং করে যাচ্ছি, সেটা হচ্ছে যে once a woman is abused, not woman, any human being once abused, whether physically or mentally, he or she carries the trauma inside his or her mind throughout their life. এটা সারা জীবনের একটা ব্যাপার। এবং এই যে তাদের একটা মানসিক একটা আঘাত, শরীরের আঘাতটা ওষুধ দিয়ে এবং চিকিৎসা দিয়ে কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু তার যে মনের যে আঘাত, এটা মানসিক চিকিৎসার অনেক প্রয়োজন। তো এই সাপোর্টটাও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার দেন। তারপরে যেটা যে তাদের যদি নিরাপদ একটা কাস্টডির দরকার হয়, যেমন রাস্তায় একটা মেয়েকে পাওয়া গেল, তার পাওয়া যাচ্ছে না, মানে তার গার্ডিয়ান পাওয়া যাচ্ছে না, তো সেই মেয়েটা এখন চিকিৎসা হয়ে সুস্থ হয়ে তার মামলা চলছে, সে এখন কোথায় থাকবে, তাকে পুনর্বাসন কেন্দ্র, সরকারি পুনর্বাসন কেন্দ্রগুলিতে রাখা, বা বউ বা মানসিক প্রতিবন্ধী এই ধরনের অসহায় যারা, তাদেরকে একটা সাপোর্টের ভিতরে রাখা, যাতে তারা পরবর্তীতে আবার বিপদে না পড়ে, এই বিষয়টাও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রোভাইড করে। আর সোশ্যাল রিইন্টিগ্রেশন, যেটা যে পরবর্তীতে তাকে সমাজে পুনরায় প্রতিস্থাপিত করা, বা তাদেরকে পুনরায় তাদেরকে সেটেল করা, তাদেরকে জব দিয়ে বা তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদেরকে একটা পরিচিতি দিয়ে। জি, তো এইটা একটা, আপনি জানতে চেয়েছিলেন যে কোথায় যাবে, প্রথমে আসলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যেতে পারেন, অথবা ডাইরেক্ট থানায় যেতে পারেন। যদি উনি প্রথমে পুলিশের কাছে যেতে মনে করেন যে তার সেই ধরনের কোনো সাপোর্ট নেই, সে যেতে পারছে না, বা কোনো অনেক ধরনের সমস্যা অনেক সময় তৈরি হয়, তিনি হাসপাতালে, সরকারি হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। বাহ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা এলিজা শুরু করলো, যে এখানে প্রথমে ওয়ান স্টপ ক্রাইসিস 8টা মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে আছে, পুরনো 8টাতে, এবং যদি আমি সেখানে না পাই, গ্রামের দিকে হয়, সেখানে আমরা ওয়ান স্টপ ক্রাইসিস সেল ছোট অংশ করে থানা হেলথ কমপ্লেক্সে আছে, এবং এখানে প্রথমে যেতে হবে এবং পুলিশ একটা কাগজে বিবরণটা লিখবে, এবং
কর্তব্যশীল চিকিৎসকের কাছে যখন যাওয়া হবে ওই বিবরণটা যথাযথ হচ্ছে কিনা এটা চিকিৎসক সেটাকে দেখবেন, প্রয়োজনে তিনি আবার পুলিশের কাছে কারেকশনে পাঠাবেন। এবং এই ক্ষেত্রে ভিকটিম যারা তাদেরও নিজেরা হয়তো বা তার সাথে যারা থাকবে তারা যদি একটু কেয়ারফুল থাকেন যে পয়েন্টগুলো ঠিক মতো লেখা হলো কিনা এই জিনিসটা জানা দরকার। আজকে যারা দর্শকরা এই অনুষ্ঠানটা দেখছেন আমি তাদেরকে বলবো এই অনুষ্ঠানটা কিন্তু স্টেশন বাংলার লাইভ এখন হচ্ছে, কিন্তু এটা ইউটিউবে থেকে যাবে এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আসলে কথা হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে দৈহিক নির্যাতনের শিকার খুব কাছের মানুষরা হচ্ছে, আমরা জানি না যে কোথায় যেতে হবে। এই অনুষ্ঠানটা আপনারা চাইলে পরেও দেখতে পারেন। আমি এখান থেকে একটু বলতে চাই, যেমন সানজিদা ইসলামের কিন্তু আইন ও সালিশ কেন্দ্রে কাজ করার অভিজ্ঞতা আছে, ভিকটিম সাপোর্ট সেন্টারে কাজ করার অভিজ্ঞতা আছে, শেল্টার হোম গুলো যেটা এলিজা বলছিলেন যে যেখানে ভিকটিমদেরকে রাখা হয় সেই সব জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। তো সেই অভিজ্ঞতার আলোকে সানজিদা ইসলামের কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে দৈহিক নির্যাতন একজন মানুষের মধ্যে আসলে কি কি ধরনের মানসিক প্রভাব ফেলে, যেটা এলিজা বলছিল যে সারা জীবন কিন্তু সে মানসিকভাবে ক্ষত বা ট্রমার শিকার হয়ে থাকে। সানজিদা ইসলাম। সানজিদা মাইক্রো। এলিজাপাও বলছিলেন যে বিষয়টা হচ্ছে দৈহিক নির্যাতনের ঘটনাগুলো যখন পারিবারিক জায়গায় ঘটছে আমরা কিন্তু অধিকাংশ সময় মনে করছি কি এটা একটা নর্মাল বিষয়। যখন স্বামী বা স্ত্রী দুইজন একে অপরকে আমরা দৈহিকভাবে নির্যাতন করছি তখন কিন্তু আমরা মনে করছি যে এটা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এটা তো স্বাভাবিক ঘটনা। এছাড়াও যখন সন্তানকে আমরা শাসন করছি, যখন এটি নির্যাতন আকারে পৌঁছাচ্ছে তখনও মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এটা তো হইতেই পারে, মানে বাচ্চা আমার কথা শুনছে না সো আমি এভাবে করছি। তো এর জন্য কিন্তু অনেক ঘটনাই আসলে পরিবারের ভেতরেই থেকে যায়, বাইরে কিন্তু আসে না ঘটনাগুলা। যে ঘটনাগুলো আসে তখন হচ্ছে কি তখন তারা অনেক মানে নিজেদেরকে তৈরি করে কিন্তু বের হয়, এটা কিন্তু একটা বিরাট সাহসিকতার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে যে দৈহিক নির্যাতনটা আপা কিন্তু সকল, এটাকে আমি বলতে পারবো না যে এই শ্রেণীতে হচ্ছে ওই পেশাজীবীদের মধ্যে হচ্ছে, এটা কিন্তু না, এটা কিন্তু সকল শ্রেণী পেশাজীবীদের মধ্যেই সামাজিক অবস্থানের ব্যক্তিদের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমরা যখন কাজ করতে গিয়েছি তখন এটা আমি দেখতে পেয়েছি। তো এই জিনিস এলিজাপা যে কথাটা বললেন যে ঘটনাটা হয়তো একটা ঘটনা কিন্তু এই ঘটনাটা সারাটা জীবন বহন করে নিয়ে যেতে হয়। কেননা কারণ ওই ঘটনাটার আঘাত তাকে এই পরিমাণ আঘাত দিয়েছে, এটা শারীরিক এবং মানসিক। এবং মানসিক আঘাতের কারণে প্রথমত যেটা হয় যে সে হঠাৎ করে কিন্তু ভয় পেয়ে যায়, এই যে আমাকে আঘাত করা হচ্ছে, উপর্যুপরি আঘাত করা হচ্ছে, আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। আমি যখন ভিকটিম, আপনি বলছিলেন যে ভিকটিম সাপোর্ট সেন্টারে আমার কাজ করার কিছু সময়ের জন্য আমার অভিজ্ঞতা হয়েছিল, সেই জায়গায় আমি দেখেছিলাম যে অনেক গৃহকর্মে লিপ্ত, মানে গৃহকর্মে ছিল এরকম শিশুরা, দেখা যায় যে 8 থেকে 12 বছরের শিশুরা, যেটা হয় যে তারা দৈহিক নির্যাতনের শিকার হয়ে ওরা ভয়েই ওই বাসাটা থেকে বের হয়ে আসে। ওরা কিন্তু ওদের ঠিকানা জানে না, ওরা কোথায় যাবে জানে না, ওরা কিন্তু ওই বাসাটা থেকে বের হয়ে আসে এবং বের হয়ে কিন্তু আরেকটা অসহায় পরিস্থিতিতে পড়ে যখন কিনা রাস্তায় অন্যরা কেউ দেখছেন বা কোনো পুলিশের সহযোগিতা হয়তো তাদের হয়ে যায় এবং এভাবে করে কিন্তু তারা ভিকটিম সাপোর্ট সেন্টারে গিয়ে পৌঁছায়। এইটা আমি ওইখানে দেখেছি। আরেকটা জায়গা হয় যে এই ধরনের নির্যাতনের শিকার যখন মানুষ হতে থাকে তখন কিন্তু মানে সে কোনো আশা পায় না, একেবারে হোপলেস হয়ে পড়ে যে এরকম পরিস্থিতি বুঝি আমার সারাটা জীবনই চলবে। হ্যাঁ, এবং কিছুটা ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে যে কাপল রিলেশনশিপের ক্ষেত্রে আমরা অনেক বেশি দেখি যে এরকম নির্যাতনে আছি আমি অনেক আঘাতপ্রাপ্ত হচ্ছি, কিন্তু যখন আপনি বলছিলেন আইন ও সালিশ কেন্দ্রের আমার অভিজ্ঞতা ছিল, তখন দেখতাম যে অনেক মানুষ কিন্তু নির্যাতনের শিকার হয়ে একটা সময়ে আসছেন, এসে কিন্তু আবার সেখানে কিন্তু হয়তো সেটা কোনো সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসছে, তখন কিন্তু আবার থ্রেট ফিল করছেন যে আমি কি পারবো বা আমার বোধহয় আর কোনো উপায় নাই। এই সিচুয়েশনটা নিয়ে কিন্তু কাউন্সিলিং এর জন্য যখন আসতো তখন তারা কিন্তু এই জায়গাগুলো নিয়ে আমি দেখেছি তারা আসতো। আরেকটা ব্যাপার হয় যে এই যে নির্যাতনের কারণে কিন্তু একটা তীব্র সেইম একটা তৈরি হয়। এখন সেই জায়গাটা বেশিরভাগ ক্ষেত্রে আরো হয় যৌন নির্যাতনের ক্ষেত্রে। যৌন নির্যাতনের ক্ষেত্রে যে লজ্জার ব্যাপার। হ্যাঁ আমি নির্যাতিত
আমি আমি লজ্জায় লজ্জায় পড়ছি। পড়ে গেছি। এমন আমি লজ্জায় পড়ছি কি কারণে? আমার তখন মনে হচ্ছে আমি বোধহয় ওই ঘটনাটার সময় আমার যে অ্যাকশনটা ছিল, আমি যা করেছিলাম সেটা বোধহয় ভুল ছিল। যার কারণে আমি হয়তোবা যৌন আমার ভুলেই হলো, হ্যাঁ, দোষটা আমারই। দোষটা আমারই। এবং আবার কখনো, কখনো মনে হচ্ছে কি ওই যেটা হয় যে আমি বোধহয় খারাপ মানুষ। আমার ক্যারেক্টার খারাপ। যার কারণে অন্য কাউকে হার্ট করেনি, আমাকে করছে। তো এই জায়গা থেকে সে এত তীব্র একটা শেম তৈরি হয়, এই শেম থেকেই কিন্তু একটা গিল্টের মধ্যে সে চলে যায়। এবং এই যে অনেক সময় কেন নির্যাতন করা হচ্ছে, এই আকারে নির্যাতন কেন হচ্ছে, সেও কিন্তু বুঝে না। একটা কনফিউশনের মধ্যে চলে যায়। কি কারণে নির্যাতনকারী যখন কিনা নির্যাতনটা করে, আপা খেয়াল করবেন যে নির্যাতনে একটা হয়তোবা সে একটা ঘটনা মানে একটা সময় সে এক্সাইটেড হইলো, তারপরে একটা অ্যাটাক করলো কাউকে, এবং অ্যাটাক করার পরে কিন্তু আবার হয়তোবা যখন একটু ইয়ে হলো তখন আবার ক্ষমা চায়। এটা আমরা কাপল রিলেশনশিপে অনেক বেশি দেখি যে অত্যাচার করছে, অত্যাচারে আবার একদিন বা ২ দিন বা কয়েক ঘন্টা পরেও এরকম হয় যে এসে আবার বলে সরি, আসলেও সেই সময় আমার রাগ উঠে গিয়েছিল, যার কারণে আমি তোমাকে মানে ওইরকম একটা করে হার্ট সাইকেল, করে, চক্রের মতো। হ্যাঁ, চক্রের মতো। যার কারণে কিন্তু একটা মানুষ কনফিউজড হয়ে যায়। আরে ও তো আমাকে মারছে। এই কথাটা কিন্তু বলে, আপা আমাকে মারে কিন্তু ও তো আমাকে ভালোবাসে। যার কারণে ও আমার কাছে এসে ক্ষমাটা চাচ্ছে। হ্যাঁ, যার কারণে কিন্তু তারা এই অ্যাবিউজিভ রিলেশনশিপ নিয়ে দীর্ঘদিন হয়তোবা থাকছে। সেই জায়গাটায় হয়তোবা এই রিলেশনশিপের সাথে কিভাবে সে নিজেকে ভালো রাখবে বা নিজেকে সেভ করবে, সেই জায়গা কিন্তু সে খেয়াল করতে পারে না। এইটা হচ্ছে যে তার কি শর্ট টার্ম যে এফেক্ট গুলা পড়ে, আমি এইগুলা এইখানে বললাম। আবার যখন কিনা দীর্ঘদিন ধরে এইটার মধ্যে আছে বা তীব্র কোনো একটা নির্যাতনের শিকার হয়েছে, তখন কি হচ্ছে সেটা কিন্তু লং টাইম এফেক্ট করতে পারে। এমন এফেক্টটা কি হচ্ছে, আমরা যদি ক্লিনিক্যালি বলি সেটা হচ্ছে পিটিএসডি। কি হয়ে যাচ্ছে, ওই ঘটনাটা আমার হয়তোবা দীর্ঘদিন পরেও বারবার মনে আসছে, এবং আমি সেম ওয়েতে যেন ওই ঘটনাটা ওই সময়ে মনে করছি, ওই রকম ভাবেই হার্ট ফিল করছি, এবং বা আমি ওই ঘটনাগুলো আমার বারবার মেমোরিতে ফ্ল্যাশব্যাক হচ্ছে। আমি রাতে ঘুমাইতে পারছি না, দিনে ঘুমাইতে পারছি না, আমি যেন স্বপ্নের মধ্যে বারবার দেখছি, এবং এই কারণে কিন্তু আমি আর স্বাভাবিক থাকতে পারছি না। তখন মানে কিন্তু যেটা পোস্ট যেটা ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেটাই তো। ডিসঅর্ডারে আচ্ছা, ডিসঅর্ডারে হয়, এবং সে কিন্তু তার কি হচ্ছে স্বাভাবিক কর্মকাণ্ডটা ব্যাহত হচ্ছে। সে হয়তো স্বাভাবিক যে কাজগুলা করতো, যেমন বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় স্কুল পারফরমেন্সে একটা প্রভাব পড়ে। হ্যাঁ, এবং কাপল রিলেশনশিপে হচ্ছে কি তারা নিজেদেরকে আরো গুটায় নেয়, তারা কিন্তু তখন আর এই কথাগুলো কারোর সাথে বলবে সেই ইয়েটাই তার মধ্যে আসে না, সেই ভয়টা তাকে একেবারে বদ্ধ করে দেয়। এমন যে জিনিসটা হয় এর কারণে কিন্তু এক ধরনের উদ্বেগ তার তৈরি হয়, প্রতিক্ষণে একটা উদ্বেগের মধ্যে থাকে, এই বুঝি সে ইয়ে হবে, এমন এই উদ্বেগটা কারণে সে হয়তো বা একই কাজ বারবার করতে থাকে, তখন রিপিটেটিভলি আনকনসিয়াস মাইন্ডে সে বুঝতেও পারে না করছে একই কাজ করে, হয়তো সে ও ছোট বিষয়েও যেখানে কিনা এত মানে অ্যানসাস হওয়ার কথা না, সেই জায়গাটাও সে অ্যানসাস ফিল করে, এবং যে জায়গা লং টাইম এফেক্টে ডিপ্রেশনও হয়। আবার যেটা হচ্ছে সেই তার ওই যে অপরাধ বোধ এত মাত্রায় চলে আসলো, যখন কিনা সে আর নিজেকেও কিন্তু আপা আর খেয়াল করে না, তখন কিন্তু সুইসাইডের মতো ঘটনাও অনেক ক্ষেত্রে ঘটে। এবং কিছু মাত্রায় হলেও কিন্তু লোকজন কিন্তু তখন যে আক্রমণকারী তার উপর কিন্তু অতিরিক্ত মাত্রায় তখন ক্ষোভটাও তৈরি হয়ে যায়। তো এই জায়গায় এই যে জিনিসটা হয় এগুলা কিন্তু লং টার্ম একটা এফেক্ট করে। কিন্তু আমরা যদি কাছের মানুষ একটা নির্যাতনকারীর ঘটনাটা ঘটলো, এই ঘটনার পর আমরা আশেপাশে মানুষ কিভাবে সেই ঘটনাটার প্রেক্ষিতে ওই মানুষটাকে বিবেচনা করছি, এটা কিন্তু একটা বড় ব্যাপার। যেমন যৌন নির্যাতনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয়। আমরা পরিবেশগত বা সামাজিক কারণে কিন্তু আমরা প্রথমে আমরাও কিন্তু ওইভাবেই খেয়াল করি। নিশ্চয়ই তুমিই খারাপ ছিলে। তোমার কোনো কিছু খারাপ ছিল। যার কারণে তোমাকে ও এরকম করেছে। আর কাউকে কিন্তু করে নাই। এই জিনিসগুলা কিন্তু আমরাও ওর মধ্যে দিয়ে দিই। এবং আর যেটা হয় যে কাপল রিলেশনশিপে কেউ একটু এসে বলছে আমার সাথে বলি, আরে ধুর এটা তো হইতেই পারে, আরে স্বামী তো একটু স্ত্রীকে মারতেই পারে, হ্যাঁ, এইটা কোনো ব্যাপার হইলো, আমরাও কত মায়ের খেয়েছি, এরকম ঘটনা কিন্তু অনেক ঘটছে। হ্যাঁ, এরকম কথাগুলো কিন্তু অনেক বলা হয়, যার কারণে কিন্তু ওই মানুষগুলা কিন্তু এই কষ্ট পাচ্ছে, খারাপ লাগছে, ভয়ের মধ্যে আছে, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু প্রকাশ করে কম। ঠিক। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আসলে সাজিদা টাচ করলেন, যেখানে গিল্ট, যেটা আমার অসহায়ত্ব, আমার দোষ, আমরা এখানে একটা যদি ছবি দেখানো
যেতে পারে। আমরা কি এখানে একটু একটা ছবি দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা সঞ্জিদা বলছিল যে ব্রাসেলসে একটা এক্সিবিশন হয়েছিল যেখানে ধর্ষণ যারা ছিল, রেপ ভিকটিম, তাদের পোশাক, এবং ওটার নাম ছিল ওয়্যার ইউ ওয়ারিং, তুমি কি কাপড় পরেছিলে। এখানে কিন্তু জামা, এই যে ছবিগুলা, পুরুষের জামা, শিশুর জামা, নারীর তো বটেই, এবং বিভিন্ন বয়সের এই যে ছবিগুলো এসছে, বিভিন্ন যে তুমি কি পরেছিলে, তোমার কি পোশাক দায়ী ছিল, পুরুষের পোশাকটার তাহলে কি দোষ ছিল, এই পুরুষটার বা এই শিশুটার কি দোষ ছিল। এবং আমি একটা জায়গায় এরকমও শুনেছি যে সেখানে এরকম একটা শো আরেক জায়গায় করেছিল এবং সেখানে একটা ডায়পারও ছিল। কাজেই সানজিদা ইসলাম যেটা বলছিল যে এই যে পোশাকগুলো, যে আমরা যখন কাউকে দোষ দিতে যাব বা নিজের ঘাড়ে দোষটা নেব, আসলে কি আমি দোষী বা আসলে কি সে দোষী, সে তো আসলে দোষী না, তাই না? কাজেই সেখানে তার গিল্ট ফিল করার আসলে কোনো কারণ নেই, তাই তো সঞ্জিদা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, নির্যাতন কিন্তু আপনার জন্য হচ্ছে তা না, এটা নির্যাতনকারীর সমস্যা। নির্যাতনকারীর সমস্যা, চমৎকার। আমরা সেই মনস্তত্ত্বেও আসবো, তার আগে একটু এলিজার কাছ থেকে আবার ঘুরে আসি। এলিজা, একজন ভিকটিম যখন একটা হাসপাতালে আসছে, তাহলে মেডিকো লিগালি সহযোগিতা যখন সে পাবে হাসপাতাল থেকে, ডাক্তারের কাছ থেকে, তার পূর্ব শর্তগুলো কি কি? পূর্ব শর্ত আসলে একটা মেডিকেল এক্সামিনেশন করার জন্য পূর্ব শর্ত হচ্ছে ওই যে প্রথমে বললাম যে একটা ইনকোয়েস্ট রিপোর্ট, থানার থেকে একটা ইনকোয়েস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে, ওই পেপারটা। তারপরে হচ্ছে যে অবশ্যই অ্যাকম্পানিং কনস্টেবল, তার সাথে একজন অ্যাকম্পানিং কনস্টেবল থাকবে, ফিমেল কনস্টেবল। তারপরে হচ্ছে যদি ফিমেল ভিকটিম হয় তাহলে ফিমেল। জি, ফিমেল ভিকটিমের ক্ষেত্রে। আর যদি মেল কেস হয়, ইন কেস অফ সডোমি, এই কেস আমাদেরকে করতে হয় ফরেনসিক এক্সপার্ট হিসেবে কাজগুলি করতে হয়। একটু সডোমি বাংলায় কেসে দর্শকদের উদ্দেশ্যে এটা বুঝিয়ে বলবেন। বাংলা আসলে কোনো ভদ্র সভ্য বাংলা নেই। এটার আসলে কি বলবো, এটা একটা আনন্যাচারাল, একটা অস্বাভাবিক যৌন নির্যাতন, যেটা পায়ুপথে নির্যাতনের একটা ঘটনা। এটা পুরুষদেরকে সাধারণত অনেক বেশি মাদ্রাসাতে হয়, এবং আমি ছোট ছেলে বাচ্চাদেরকেও দেখেছি। তো অ্যাকম্পানিং, আমি আমার মূল বিষয়ে যাই, যে অ্যাকম্পানিং একজন পুলিশ কনস্টেবল থাকবেন, এবং ইনফর্ম রিটেন কনসেন্ট। এটার অর্থ হচ্ছে যে এই পরীক্ষাটা কি, আসলে কেন আসছেন আপনি এখানে, আপনাকে আবার মানে ভিকটিমকে বিষয়টা জানানো, টোটালি ইনফর্ম করা যে আমি আসলে আপনাকে নিয়ে কি করতে যাচ্ছি, আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি চেক করব, আপনার সমস্ত ঘটনা যা সত্যি আমার কাছে বলবেন, এবং এটার রিপোর্ট আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, আপনি রাজি আছেন কি নাই। এবং আপনার এই পরীক্ষা করার সময় আরেকজন উপস্থিত থাকবেন, আরেকজন থার্ড অ্যাটেন্ডেন্ট উপস্থিত থাকবেন। তো এই আমার সামনে এবং আরেকজন মানুষ, এই দুইজনের সামনে একটা বদ্ধ কক্ষে আপনাকে পরীক্ষা করা হবে, আপনি রাজি আছেন কি নাই। এই বিষয়টা সে যদি বলে যে সে রাজি, এগ্রি, তো সে সিগনেচার করবে। তো এটাকে বলে ইনফর্ম রিটেন কনসেন্ট। এখানে একটু উল্লেখ করে দেই প্রসঙ্গত, যে যদি বাচ্চা হয়, যে লেখা পড়া এখনো শিখে নাই এবং করতে পারে না, তো সেক্ষেত্রে তার ভ্যালিড গার্ডিয়ানের কে বুঝায় তার ইনফর্ম রিটেন কনসেন্ট নিতে হবে, তাকে কাউন্সেলিং করে ভ্যালিড গার্ডিয়ানকে। তারপরে যদি মানসিকভাবে প্রতিবন্ধী হয় বা এ ধরনের কোনো সমস্যা থাকে, যে তাকে কথা বুঝতে পারতেছে না বা এরকম, সেক্ষেত্রে তার সাথে অ্যাকম্পানিং গার্ডিয়ানের কনসেন্ট নিতে হবে। তারপরে যেটা, যে একজন থার্ড অ্যাটেন্ডেন্ট উপস্থিত থাকতে হবে ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। লাইক আমি ফরেনসিক মেডিসিনে এক্সপার্ট হিসেবে বলবো যে ফরেনসিক মেডিসিনে কাজ করে এমন একজন থার্ড অ্যাটেন্ডেন্ট আমাদের এমএলএসএস, মহিলা এমএলএসএস থাকে সাধারণত রেপ ভিকটিমের জন্য, আর পুরুষ এমএলএসএস থাকে যদি সডোমি কেস এক্সামিনেশন করা হয়। তো এই জিনিসগুলি সোজা কথা বলবো যে একটা পরীক্ষার পূর্ব শর্ত, একটা পরীক্ষা শুরু করার পূর্ব শর্ত হিসেবে থাকে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা 3 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ভিকটিমের, এর মধ্যে 1 কপি থানায় থাকবে, আর 1 কপি হচ্ছে ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের জন্য তার ফর্মে রিপোর্টের সাথে লাগানোর জন্য,
আরেক কপি যাবে হচ্ছে রেডিওলজি ডিপার্টমেন্টে, কারণ ধর্ষণের সাথে একটা বয়সের সম্পর্ক আছে, বয়স ডিটারমিনেশন, এজ ডিটারমিনেশনের জন্য এক্সরে করতে রেডিওলজি ডিপার্টমেন্টে যায়, সেখানে একটা ছবি দিতে হবে। এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন, এবং তারই 3 কপি ছবি অ্যাটেস্টেড করবে হচ্ছে যে তার ওই যে থানায় সে কেস করলো বা মামলা করলো ওখানকার, বা তার যে এলাকা সে এলাকার মানে পুলিশ অফিসার সেই ছবি অ্যাটেস্টেড করবে। এটা কিন্তু ডক্টর করবে না, এটা ডক্টর করবে না। তো 3টা ছবির পিছনে পুলিশ অফিসার অ্যাটেস্টেড করে দিবে। এই বিষয়গুলি থাকলেই আমরা যে কোনো মেডিকো লিগ্যাল পরীক্ষার জন্য একটা মানে রোগীকে মোটামুটি আমরা প্রস্তুত করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, দর্শক, এলিজা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমরা বাচ্চাদেরকে কিন্তু, ছেলে বাচ্চাদেরকে, আমরা মেয়ে বাচ্চাদের প্রতি যতটুকু সচেতন, আমরা কিন্তু ছেলে শিশুদের প্রতি ততটুকু সচেতন না। আমরা কিন্তু মনে করি যে আচ্ছা ছেলে বাচ্চা ঠিক আছে, ওর ছেলেদের আর ভয় কি, কিন্তু ছেলে বাচ্চারাও কিন্তু যথেষ্ট পরিমাণ যৌন নির্যাতনের শিকার। সেটা এখন কিন্তু ফেসবুক খুললে বা খবরের কাগজে আমরা দেখি, এবং এই তথ্যগুলো কিন্তু অবশ্যই, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে মানে রিপোর্ট অনুযায়ী এটা কিন্তু ওই যে টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু সামান্য অংশ কিন্তু আসছে। কাজেই আপনার বাচ্চাটি কার কাছে আছে এই জায়গাটা আপনার খেয়াল করা খুব জরুরি। এবার আবার একটু সানজিদা ইসলামের কাছে আসতে চাই। যেটা এলিজা একটু আগে বলছিল যে এটা বিকৃত মনস্তত্ত্ব, এই যে পায়ুপথে যৌন সম্পর্ক স্থাপন করা বা এই জায়গাগুলোকে। তো দৈহিক নির্যাতনকারীর আসলে মনস্তত্ত্বটা কি, অর্থাৎ একজন নির্যাতনকারী অন্যজনকে ভিকটিম বানিয়ে কেন নির্যাতন করে? সানজিদা ইসলাম। সঞ্জিদা, মাইকটা। সরি। নির্যাতন নির্যাতন যখন করছে, আপনি একটু আগে একটা কথা বলছিলেন, আসলে নির্যাতনের শিকার যখন আমি ছোটবেলায় হচ্ছি, এটা যে ওই সময়ই শেষ হয়ে গেল তা না, কিন্তু এই নির্যাতনের শিকার হয়ে আমার যে অনুভূতিগুলো তৈরি হলো, আমার যে ভয়টা তৈরি হলো, এই জিনিসটা কিন্তু আমরা সারাটা জীবন বয়ে নেই। এবং এটা কিন্তু আমাদের পরবর্তী জীবনে বড় হয়ে যাওয়ার পর অ্যাডাল্ট লাইফে আমাদের রিলেশনশিপ গুলোতেও কিন্তু প্রভাব ফেলে। হ্যাঁ, এটা যৌন নির্যাতনের ক্ষেত্রেও ঘটে। আর যে জায়গাটা যে হ্যাঁ, তারপরও কেন নির্যাতন মানুষ করছে, নিশ্চয়ই তারা কিছু একটা ভাবছে, তাই না? তো যে জায়গাটা আমি যদি একটু ভাগ করে বলি, যে যখন প্যারেন্ট চাইল্ডকে নির্যাতন করে ফেলছে, কি কারণে করছে? আসলে সেই জায়গাটায় প্যারেন্টের জায়গাটা থাকে কি, সে হয়তো বাচ্চার অপ্রত্যাশিত আচরণটাকে বন্ধ করতে চায়, কিন্তু কি ওয়েতে বন্ধ করতে হবে সেটা সে বোঝে না। যার কারণে সে নিজে একটা অসহায়ত্ব বোধ করে, এবং অসহায়ত্ব বোধ করে কিন্তু বাচ্চাকে যেভাবে হার্ট করছে ফিজিক্যালি, সেটা কিন্তু এক ধরনের অ্যাবিউজের অংশ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত যে জায়গাটা হচ্ছে, অভিভাবক নিজেই হয়তো বা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে নিজের লাইফ নিয়ে, নিজের জব নিয়ে, যেটা কিনা এখনকার সময়ে আমরা অনেক বেশি দেখছি। করোনা কালে আমাদের যে অনেক মানুষ আমরা চাকরি হারিয়েছি, আমাদের হয়তো বা বেতন কমে যাচ্ছে। তো যে জায়গাগুলো হয়, আমরা নিজেরাও কিন্তু এক ধরনের চাপের মধ্যে পড়ে যাচ্ছি, আমরা ফ্রাস্ট্রেটেড ফিল করছি, তখন কিন্তু হয়তো বা আমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে আসছে, এবং আমি হয়তো বা বাচ্চাকে তখন অনেক বেশি হার্ট করে ফেলছি, এরকম একটা জায়গা হয়। আবার কখনো কখনো হচ্ছে কি, আমি আমার আমার হাজবেন্ডের সাথে হয়তো বা আমি ঝগড়া করছি, বা দ্বন্দ্ব আমার হাজবেন্ডের সাথে, কিন্তু আমি সেটা পুরোপুরি সেখানে প্রকাশ করতে পারছি না। কি করছে, আমি দুর্বল যে সদস্যটা, আমি আমার সন্তানের উপর সেটা প্রয়োগ দেখাচ্ছি, এবং দেখাতে গিয়ে মানে যেভাবে যেটা প্রকাশ করছি সেটা কিন্তু অ্যাবিউজ হয়ে যাচ্ছে। এবং যেই জায়গা হয় যে প্যারেন্টরা নিজেরাও কিন্তু কোনো ট্রমার শিকার হয়ে থাকতে পারে, তার ছোটবেলার কোনো ট্রমা থাকতে পারে, যেটার এফেক্টেও সে নিজের বর্তমান পরিস্থিতিতে হয়তো বা তার বাচ্চার সাথে রিয়েকশনেও তার প্রভাব ফেলে। যেমন হয় যে আমিও হয়তো বা আমার বাবা দ্বারা চরমভাবে নির্যাতনের শিকার হয়েছি, সেই জায়গাটা হয়তো বা সেই মুহূর্তে আমার কষ্ট ছিল, কিন্তু এখন যখন আমি বড় হয়ে গেলাম, আমিও আনকনসিয়াস মাইন্ডে সেই কাজটাই হয়তো বা রিপিটেটিভলি করি। আর হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে যে জায়গাটা হচ্ছে, হাজবেন্ড যখন আসলে বা ওয়াইফ হাজবেন্ড যে যাকে কর্তৃত্ব করতে গিয়ে একজন আরেকজনকে আমার অধীনে আনবো, এরকম একটা মানসিকতার জায়গা থেকে কিন্তু হয়তো বা নির্যাতনটা করে, মানে আমার মতো করে তোমাকে চলতে হবে, আমার মতো করে
চলতে হবে। তো আরেকটা জায়গা হয় যে নিজের যে কথাটা আমি বললাম, যেটা কিনা বাচ্চাদের ক্ষেত্রে হয় বর্তমানে, কিন্তু এই করোনা কালে এর জন্যই দাম্পত্য সম্পর্কে একটা বিরাট প্রভাব পড়েছে। কারণ আমরা কিন্তু এখন একটা ফ্রাস্ট্রেশনে পড়ে গেছি, ডিপ্রেশনের মধ্যে আমাদের চলছে, আমরাও কিন্তু অ্যাংজাইটিতে ভুগছে এবং স্ট্রেসের মধ্যে আছি, যার এফেক্টটা কিন্তু আমরা হয়তো বা ওয়াইফের সাথে রিলেশনশিপে তখন গিয়ে হচ্ছে। এবং এটা কিন্তু শুরুর দিকে আরো বেশি ছিল, যখন কিনা লকডাউনে আমরা হঠাৎ করে কর্মব্যস্ত মানুষটা আমরা হঠাৎ করে বাসায় চলে আসলাম, ওয়ার্ক ফ্রম হোম হইলো, কিন্তু অনেকের কিন্তু সেই লেভেলে হয়তো বা অ্যাক্টিভিটিটা বাড়লো না। সেই সময়গুলাতে কিন্তু এক ধরনের ফ্রাস্ট্রেশন, হঠাৎ একটা কর্মব্যস্ত মানুষ যখন এইরকম পরিস্থিতিতে পড়লো, তখন কিন্তু অনেক বেশি এই জিনিসগুলো হয়েছে। এবং এই যে জায়গাটা হয় যে কি, নিজের ইমোশন গুলাকে সে ম্যানেজ করতে জানে না, এটা হাজবেন্ড হোক ওয়াইফ হোক, যার কারণে কিন্তু সে অন্যকে ফিজিক্যালি হয়তোবা অ্যাবিউজ করছে। আর যে জায়গাটা হচ্ছে কর্মীর ক্ষেত্রে যেটা, এটাও কিন্তু আমরা তাকে একেবারে নিয়ন্ত্রণে রাখবো, তাকে আমার মতো করেই চলতে হবে, এইভাবে একটা ডিসিপ্লিন তাকে আমার শিখাইতে হবে, এরকম একটা মানসিক অবস্থা থেকেই কিন্তু আমরা ডোমিনেট করার জন্যই কিন্তু সেই মানুষটাকে তখন বেশি অত্যাচার করে ফেলছি। আমি কিন্তু তার ভুলগুলাকে তখন একসেপ্ট করতে চাচ্ছি না। আবার কখনো কখনো হচ্ছে আমি নিজের অ্যাঙ্গার, অন্য জায়গার অ্যাঙ্গার হয়তো বা তার উপর দিয়ে দেখিয়ে ফেলছি, এরকম একটা জায়গা হচ্ছে। পিয়াররা যখন করছে, আমি সেই জায়গাটা আমার কাছে মনে দেখা যে এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি যে কোনো টিভি টিভি সিরিয়াল বা কোনো কিছু থ্রিলার কিছু একটা দেখে তারা কিন্তু তাদের ফ্রেন্ড বন্ধুদের মধ্যে গন্ডগোল হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, সেই জায়গায় কিন্তু এভাবে আঘাত করেছে বা কখনো কখনো কিন্তু হত্যাও করেছে। আমরা সংবাদ পত্রের মাধ্যমে এরকম ঘটনা অনেক শুনছি। এমন এই জিনিসটা হয় যে তারা তাদের ইমোশন গুলাকে কিভাবে ম্যানেজ করবে, অনেক ক্ষেত্রে সেই জায়গাগুলো কিন্তু বুঝে না, এ কারণেই হয়। আর এডুকেশনাল ইনস্টিটিউশনেও একটা জায়গা কিন্তু হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু দুই ধরনের, এক হচ্ছে টিচার, শিক্ষক দ্বারাও নির্যাতনের শিকার হচ্ছে। শিক্ষা কার্যক্রমের মানে এটা হয়তো যে হয় যে এখনো তাদেরকে ডিসিপ্লিন শিখাবে, তাকে শেখাবে, হ্যাঁ, এই হুম মানসিকতার থেকেই কিন্তু আসলে শেখানোর পদ্ধতি হিসেবে কিন্তু এই শারীরিক নির্যাতনটা হয়ে যায়। এবং আর যেটা, হ্যাঁ, যেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে ওখানে আবাসিক যে ব্যবস্থাপনাগুলো আছে, সেখানে কিন্তু আপা এই জিনিসগুলো অনেক বেশি দেখা যায় যে তারা তাদের সহকর্মীদের দ্বারা যৌন নির্যাতনেরও শিকার হয়, কিন্তু সেম সেক্সের সহপাঠী দ্বারাও হয়। ইভেন শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সংবাদ মাধ্যমে জানতে পারি যে নাম করা ওইখানেও শিক্ষক কিন্তু শিক্ষক দ্বারাও হয়, সেখানেও এ ধরনের খবর কিন্তু পেপারে চলে আসে। খুব চলে নাম আসে। করা জায়গা থেকেও আমরা জেনেছি যে ধরনের হুম। ঘটনাগুলো হয়। এবং এইরকম একটা, যদি আমি একটু বলি যে আম, আহ, এমন এটা শুধু যে মেয়ে শিশু সেরকম না, কিন্তু এখানে কিন্তু ছেলে শিশুদের অনেক ঘটনা আছে। আগে হয়তো ছেলে শিশুরা বলতো কম, এখনো বলে কম, কিন্তু এখন কিন্তু কিছু কিছু ঘটনা আসছে। আমি এখন যে আমি মেডিকেল সেট আপে এখন কাজ করছি, আমি কিন্তু এখানে অনেক ছেলে ক্লায়েন্ট আমি পেয়েছি, যাদেরকে দেখেছি যে এরকম তাদের হিস্ট্রি আছে, ছোটবেলায় বা ছোটবেলায় অনেক সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছে। এখন তার কিন্তু বর্তমান অবস্থায় তার অনেক প্রভাব পড়ছে, তার আচরণগত অনেক সমস্যা হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু আমরা অনেক পাই। হুম। আহ, এবং এরা কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে আরেকটা কারণ হয় যে মানুষ কেন নির্যাতন করে, যারা কিনা ব্যক্তিত্বের যাদের সমস্যা আছে, এটা কিন্তু একটা ব্যাপার। যে ব্যক্তিত্ব একটা জিনিস, যে মানে আমি কিভাবে চিন্তা করি, আমি কিভাবে আমাকে নিয়ে চিন্তা করি, আমি আমার আশপাশকে নিয়ে কিভাবে চিন্তা করি, আমি কিভাবে অন্যের সাথে রিয়েক্ট করি, এটাই হচ্ছে আমার ব্যক্তিত্ব, তাই না? তো এইখানে ব্যক্তিত্বর কিছু ব্যাপার আছে যেখানে কিনা এই ধরনের সমস্যাই থাকে, যে তারা অন্যকে নির্যাতন করে এক ধরনের তৃপ্তি পায়, বা নিজেকে গুরুত্বপূর্ণ ভাবে। অন্যকে তৃপ্তি পাওয়াটা হচ্ছে এরকম যে আমি অন্যকে নির্যাতন করতে পারছি, সো আমি পাওয়ারফুল, এরকম একটা ব্যাপার তৈরি হুম হয়। আরেকটা ব্যাপার হচ্ছে মাদকের ব্যাপারটা, এটা কিন্তু অনেক হয়। আহ এরকম ঘটনা আমি অনেক দেখেছি কাপল রিলেশনশিপে। আমার কাছে যে ক্লায়েন্ট আসছিল ফিমেল, এমন তারা কিন্তু সামাজিক অবস্থার দিক দিয়ে খুবই ভালো অবস্থায়, এমন হাজবেন্ড বেশ ভালো জব করছেন বা কাজ করছেন, সব দিক দিয়েই ঠিক আছে, কিন্তু এত বেশি অ্যালকোহলিক,
উনি কি হচ্ছে যে একটা এক্সট্রিম লেভেলে যখন ড্রিঙ্ক করে ফেলছেন, তখন কি হচ্ছে ওনারা তখন হিতাহিত জ্ঞান থাকছে না, ওয়াইফকে প্রচন্ড রকমের মারধর করছে। হ্যাঁ, এরকম ঘটনা অনেক ঘটে। তো এছাড়াও আসলে এটা তো শুধু ইয়ের কথা বললাম, এছাড়া আরো অনেক মাদক আছে, সেই সব মাদকের কারণেও কিন্তু অনেক নির্যাতন সে করে ফেলে, কারণ তখন তার বিহেভিয়ারে একটা বিরাট পরিবর্তন আসে। তো এইভাবেই দেখা যায় আসলে নির্যাতনকারী যে নির্যাতন করছে, এটা শুধু নির্যাতন যাকে করছে তার প্রবলেমের জন্য করছে তা কিন্তু না। এটা কিন্তু তা যে ব্যক্তি করছি, আমি নিজে করছি, আমার নিজস্ব চিন্তা, আমার নিজস্ব অনুভূতি এবং আমার আচরণের জন্য আমি করছি। এবং সমস্যা যদি এটা একটা সমস্যা যদি আমি বলি, তাহলে সমস্যাটা কিন্তু যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, সমস্যাটা কিন্তু তাহলে শিকার যিনি হচ্ছেন তার না, যিনি করছেন তার। তাহলে এটা একটু চেক করা দরকার যে আমি যে করছি আমি কি খেয়াল করছি কিনা, আমি কি করছি, কি কারণে করছি, আমি আসলে কি চাচ্ছি। বাহ, খুব সুন্দর। মানে যেটা ভিকটিম, যার তার ভেতরে যে গিল্ট ছিল, সেই গিল্টের জায়গাটা মানে সেই জায়গাটা থেকে এই কথাটা শুনলে আমি বলবো, যারা বিভিন্নভাবে ভিক্টিমাইজড হচ্ছেন তারা যদি শুনেন, অন্তত তাদের সেই গিল্টের জায়গাটা থেকেও তারা কিছুটা সেফ ফিল করবে। এটা একটা জিনিস। আর এটা ঠিক যে একজন যখন যৌন নির্যাতন বা যে কোনো দৈহিক নির্যাতনই করছে, সেখানে একটা কন্ট্রোল নেওয়ার ব্যাপার থাকে, এবং নির্যাতনকারী সে নিজে তার মানসিক আবেগগুলা কিভাবে চেক করতে হবে, নিজের আবেগগুলাকে কিভাবে সে পজিটিভলি নিয়ন্ত্রণ করতে পারে, সেই জায়গাটাতে তার ঘাটতি আছে। আজকে যারা অনুষ্ঠানটা দেখছেন, আমি বলবো এই অনুষ্ঠানটা, এ ধরনের অনুষ্ঠান আসলে খুবই প্রয়োজনীয়, কারণ আপনারা জানেন যে এখন সামাজিকভাবে যে অবস্থাগুলো যাচ্ছে, অবক্ষয় বললে তো আসলে অবক্ষয়ের জন্য আমারও তো কিছু, অ্যাজ এ হিউম্যান বিইং, সামাজিক জীব হিসেবে আমারও কিছু ভূমিকা থাকে। এই অনুষ্ঠানটা কিন্তু রেকর্ডেড থাকবে স্টেশন বাংলার ইউটিউব লিংকে। যারা নির্যাতনকারী তাদেরকেও দেখার জন্য আমি বলবো, যারা নির্যাতনের শিকার অবশ্যই তারাও দেখবেন যে এটা আপনার লজ্জা নয়, এটা যে করছে তার মানসিক সমস্যা। আমরা আবার একটু ডক্টর এলিজার কাছে আসতে চাই। এখন ইদানিং কিন্তু এটা একটা খুব কমন প্র্যাকটিস, এলিজা, বাংলাদেশে যেটা হচ্ছে যে ডাক্তারদের কিন্তু অনেক দোষ ধরা হয়, যেটা আমরা ডাক্তার হিসেবে, যে ডাক্তার এটা করেনি, ডাক্তারের ভুল চিকিৎসায় মারা যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। কিন্তু অ্যাজ এ ডক্টর আমরা কিন্তু জানি যে এর অনেকগুলা জায়গায় কিন্তু আসলে সত্য না। যেই জায়গাগুলো সাধারণ মানুষ হয়তো ভেবে নিচ্ছে যে এটা ডাক্তারের ভূমিকা, কিন্তু আসলে ডাক্তারের ভূমিকা এতটুকু ভাবলেও সেখানে ডাক্তারের ভূমিকা হয়তো আসলে ছিল এতটুকু ছোট। তো সেই জায়গাটা চিন্তা করেই আমি একটু এলিজার কাছে জানতে চাইবো যে ভিকটিম পরীক্ষার ক্ষেত্রে একজন ফরেনসিক মেডিসিন এক্সপার্ট হিসেবে আপনাকে আসলে ঠিক কতটুকু দায়িত্ব পালন করতে হয়, এবং এই ক্ষেত্রে ডাক্তারের ভূমিকা কতটুকু, যাতে দর্শকরা ভবিষ্যতে ডাক্তারদের দিকে আঙ্গুলটা প্রশ্নবিদ্ধ না করেন যে ডাক্তারের ভুলের জন্য এটা হয়েছে। ডাক্তারের ভূমিকা আসলে কতটুকু, এলিজা আলী? এত সুন্দর একটা কোশ্চেন আপা, আসলে এটাতে অনেক কিছু বলার আছে। কি বলবো, মানে এটা আসলে খুব স্পেসিফিক কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনি তুলে ধরেছেন। তো আমি আজকে যেহেতু অ্যাবিউজ এবং অ্যাসল্টের পেশেন্ট নিয়ে কথা বলছি আমরা, তো এখানে আমি এই ব্যাপারেই বলবো যে একজন ফরেনসিক এক্সপার্টকে সবসময় বলা হয় যে ডাক্তার রিপোর্ট দিচ্ছে না, ডাক্তার দেরি করছেন, ডাক্তার তো রিপোর্ট আটকিয়ে মানে মানে হোল্ড করে রাখছেন আর কি। ডাক্তার, সোজা কথা, রিপোর্ট হোল্ড করে রাখা হয়েছে। তো এই ধরনের কথা বলা হয় এবং খুব রং ইনফরমেশন দেওয়া হয় ডাক্তার সম্পর্কে। কারণ ভিকটিমরা কখনো হসপিটালে আসে না। ভিকটিমরা খুব কোনো একটা দুর্ঘটনা বা সমস্যায় সবাই খুব পাওয়ারফুল মনে করে পুলিশকে, পুলিশের কাছে ঘুরে। তো পুলিশ বলে যে ডাক্তার ম্যাডামে তো রিপোর্ট দিচ্ছে না, উনি তো রিপোর্ট দেরি করছেন, এরকম কিছু। তো আসলে এখানে বলা দরকার যে আমরা ফরেনসিক মেডিসিনে যে পরীক্ষা নিরীক্ষাগুলি করি, হিস্ট্রি নেওয়ার পরে জেনারেল এক্সামিনেশন করি এবং তার প্রথমে তার হিস্ট্রিটা নেওয়া হয়, জেনারেল এক্সামিনেশন করা হয়, শারীরিক তার হাইট, ওয়েট, উচ্চতা এগুলি, তারপর তার আইডেন্টিফিকেশন মার্ক, এগুলির পরেই তার কোনো শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা ইনজুরি নোট নেওয়া হয়। তারপরে যেটা যে তাকে রেডিওলজি
ডিপার্টমেন্টে তার এক্স রে জন্য পাঠানো হয়। এটা একটা, আমি এই জায়গাটা মার্ক করে রাখছি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পাঠানো হয়। আর এরপরে যে এক্সরে করতে হবে ভিকটিমকে। জি অবশ্যই এক্স রে করতে হবে, কারণ এক্স রে না করলে ভিকটিমের বয়সের সাথে ধর্ষণের একটা খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে। যে 16 বছরের বয়সী কোনো মেয়ে যদি নিজের ইচ্ছায়ও সহবাস করেন, সেটাকে আমরা 16 বছরের নিচে, তো সেটা কিন্তু রেপ ধরা হয়। এই তার মানে বিষয়টা তার সাথে কিন্তু বাল্য বিবাহের ব্যাপারটাও চলে আসছে। obviously তার 16 বছর এবং 18 বছর এগুলির কিছু সিগনিফিকেন্স আছে। তো আমার ওই ভিকটিমের এক্সরে না করলে, এক্সরে জয়েন্ট না দেখে আমি আদার অ্যাজ এ মেডিকেল প্রফেশনাল, আপনারা সবাই জানেন যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখবো, কিন্তু এটা এজের সাথে রিলেটেড। কিন্তু আমার এক্সরেটা তো একদম আইডেন্টিক্যাল, 100% আইডেন্টিক্যাল। এক্সরে দিয়েই তো আপনার বনি এইজটা ডিটারমিনেশন করা যাবে। মানে এক্সরে আমরা কিন্তু লক্ষণগুলা দেখবো, কিন্তু হাড্ডির যে বয়সটা সেটা তো এক্সরে করেই হাড্ডির বয়সটা দেখতে হবে। এক্স্যাক্টলি, সেটা তো আর কোনো কিছু দিয়ে আসলে বোঝা সম্ভব নয়। অনেকের পিউবার্টি দেরিতে আসে, অনেকের আগে আসে, এরকম তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু হাড্ডির বয়সটা কিন্তু আপনাকে একদম এক্সাক্ট এইজটাকে আইডেন্টিফাই করে। তো আমি রেডিওলজি রিপোর্ট ছাড়া কিন্তু আমি একদম এক্সাক্ট এইজ আমি কিন্তু দিতে পারি না। তারপরে যে মাসিকের হিস্ট্রি, যে মাসিক শুরু হয়েছে কত বছর আগে, এগুলি, তারপরে তার প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, তার জেনিটালিয়ার মানে এক্সামিনেশন, হ্যাঁ অন এক্সামিনেশন, তার জেনিটালিয়ার কোনো আঘাতের চিহ্ন বা তার পারভাজাইনাল এক্সামিনেশন, যেখানে নিডেড, যেখানে রিকোয়ার্ড লাগে, সেখানে সব জায়গায় লাগে না। তো এগুলি, তারপরে তার আদার অর্গান সবকিছু, আর কোনো মানে অ্যাসোসিয়েটেড যেগুলি অ্যাবডোমিনাল অর্গান, আদার অর্গান মানে বলতে চাচ্ছে অ্যাবডোমিনাল শেপ, তার মানে তার পিউবিক এরিয়া সবকিছু। এরপরে এগুলি হচ্ছে যে আমরা ইয়াতে দেখবো, কি বলবো, যে নেকেড আইতে দেখবো, কিন্তু টেস্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিলাম। এখন এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে হাই ভাজাইনাল সোয়াব ফর মাইক্রোবায়োলজিক্যাল ইনভেস্টিগেশন টু ডিটেকশন অফ স্পার্মাটোজোয়া। সব ক্ষেত্রে নয়, কিন্তু আমরা সব ক্ষেত্রেই দেই, সাধারণত বাংলাদেশে আমরা সব ক্ষেত্রেই দেই। তো এই যে দুইটা রিপোর্ট কিন্তু খেয়াল করেন, হচ্ছে ওই যে জুনিপথ থেকে, ওখান থেকে রস নিয়ে, একটা যোনির রস নিয়ে একটা কাঠির মাথায় একটা সোয়াব, ওটাকে বলে সোয়াব, আমরা বাংলায় আর কি ভিকটিমরা যেটা বলে যে তুলা, ওটার মধ্যে দিয়ে ওটা আপনার আমরা ওখান থেকে সোয়াব নিয়ে ওটা আমরা ইয়াতে রাখি, একটা টেস্ট টিউবে রেখে ওটা আমরা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাঠিয়ে দিই। এখন এই যে দুইটা রিপোর্ট, আমি দুইটা পরীক্ষা করার জন্য দুই জায়গায় গেল, একটা গেল এক্সরেতে, আরেকটা গেল মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। এই দুইটা রিপোর্ট না আসা পর্যন্ত কিন্তু আমি অ্যাজ এ ফরেন্সিক এক্সপার্ট আমি ফাইনাল ওপিনিয়ন দিতে পারবো না। তো অনেক ক্ষেত্রে বাংলাদেশে, আমি এটা বলতে চাই আমার চিকিৎসক বন্ধু বান্ধব যারা আছেন এবং তাদের জ্ঞাতার্থে, এবং আমি মনে করি যে সব সময় আসলে এটা একটা, আমি মনে করি যে কথা বলার একটা প্ল্যাটফর্ম, এখানে বিষয়টা জানানো উচিত যে বাংলাদেশের বাইরে সব দেশে কিন্তু সব জায়গায় ফরেন্সিক রেডিওলজি, ফরেন্সিক মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের এরা ইনক্লুডেড, ভিতরেই আছে। তো আমি এখনই একটা ভিকটিম করলাম, আমি আমার ডিপার্টমেন্টেরই ল্যাবে, ফরেন্সিকের মাইক্রোবায়োলজি ল্যাবে আমি পাঠিয়ে দিলাম, সেই রিপোর্ট পাওয়া আর আমি জেনারেল কলেজের হসপিটালের যে মাইক্রোবায়োলজি ল্যাবে দিয়ে পাঠানো সেই রিপোর্ট পাওয়ার সময়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হবে। অবশ্যই। তারপরে রেডিওলজি, আপনি জানেন যে অ্যাজ এ ডক্টর যে রেডিওলজি ডিপার্টমেন্টে অনেক প্রেসার থাকে, ওদের অনেক এক্সরে, অর্থোপেডিক্সও আসে ওইখানে, সার্জারিও আসে, সব ধরনের রুগীর আসে। সেখানে ফরেন্সিকের এক্সরে যখন আমি করতে পাঠাই, আমার 1-1.5 মাসের আগে রিপোর্ট আসে না। তো আমি ওই জি 1-1.5 মাস মিনিমাম, অনেক সময় অনেক মেডিকেল কলেজ, একদম খুব পায়োনিয়ার মেডিকেল কলেজ, আমি বলবো যে ঢাকা মেডিকেল কলেজে অনেক ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর লেগে যায় রিপোর্ট আসতে। কিছু করার নাই, কিছু করার নাই। তো এখানে বিষয়টা সবাই দেখছে কি, যে ডাক্তার ম্যাডামের রিপোর্ট মানে ওরা বলতেছে যে ডাক্তার ম্যাডাম রিপোর্ট দিতেছে, ডাক্তার সাহেব রিপোর্ট দিচ্ছে না, রিপোর্ট আটকায় রাখছেন বা হল করতেছেন। কিন্তু আসলে কিন্তু যে আমার কিন্তু এটা আমার কোনো ফল্টের কারণে না, এটা হচ্ছে সিস্টেমেই আছে। আমি তো এই দুইটা রিপোর্ট ছাড়া আমি দিতে পারবো না। তো এটা কিন্তু অনেক বড় সমস্যা, এবং আমাদের বিরুদ্ধে যে এলিগেশনটা বা ডাক্তারদের বিরুদ্ধে যে কথা বলা হয় যে এটা করতেছেন, আসলে তো যে সিস্টেমের ফল্ট, এটা তো আমাদের ফল্ট না, এটা তো আমাদের ফল্ট না। তো কিন্তু আমাকে তো রিপোর্ট দিতে হবে, আমি তো এটা বলতে পারি না যে আমি এই দুইটা রিপোর্ট ছাড়া আমি রিপোর্ট দিব না। আমার কাছে চাইলে আমি দিতে পারবো না, 7 দিন 15 দিন চাইলে আমি দিতে পারবো না। তো বিষয়টা হচ্ছে এইটা। তো এখন হচ্ছে যে আমরা
এই এই প্রবলেমগুলি, এই প্রতিবন্ধকতার এবং এই কমপ্লেনের মুখাপেক্ষী হই। আর আরেকটা যেটা, যে অনেক সময় খুব মানে আসলে অপরাধী যখন একটা এই ধরনের ফরেন্সিকের রিপোর্ট আমরা বলি যে কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবেই, রিপোর্ট কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, অপরাধ যে করেছে রিপোর্ট তো তার বিপক্ষেই যাবে, আর ভিকটিম যদি এফেক্টেড হয় তো রিপোর্ট তো তাহলে তার পক্ষেই গেল, সত্যটা যখন বেরোবে তখন তো রিপোর্ট একজনের বিপক্ষে না, কারো না কারো বিপক্ষে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যার বিপক্ষে যায় সে মানে সে বলতে চান যে বা বলেন সবসময় যে ডাক্তার ম্যানিপুলেট, ডাক্তারের রিপোর্টে এভাবে ম্যানিপুলেট করানো হয়েছে ডাক্তারকে দিয়ে, বা ডাক্তারদের একটা দোষ দেওয়ার, এটা তো স্বাভাবিক। যার কারো সাথে মানে কারো কি বলবো, কারো উদ্দেশ্য যদি সফল না হয় তার তো সেটা তো তার কি বলবো, সেটা তার বিরুদ্ধে গেলে সে তো কিছু বলে তার নিজের একটা কি বলবো আত্মপক্ষ সমর্থন সে করবেই। তো এই ধরনের সমস্যা ফরেনসিক মেডিসিনে আমাদেরকে কাজ করার সময় ফেস করতে হয়, কিন্তু আমি কোনো ধরনের চাপ নেওয়ার চেষ্টা করি না, আমি আমার কাজ মানে চাপ ছাড়াই করার চেষ্টা করি, এই আর কি। জি আপা। দারুণ। আমার মনে হয় আজকে দর্শকদের জন্য এই তথ্যটা খুবই আই ওপেনিং যে 1 মাস 2 মাস 3 মাস রিপোর্ট পড়ে থাকছে, কারণ এটা কিন্তু আসলে ফরেনসিকের না দোষ পড়ে না। থাকছে না, জি পড়ে থাকছে না আমার কাছে, মানে হ্যাঁ আমার কাছে যতদিন ওই 2টা রিপোর্ট না আসবে আমি কিছু লিখতে পারবো না, এটাই সত্য। এবং কোর্টও তো তখন সেটা একসেপ্ট করবে না। আর ঘটনা যখন হচ্ছে সেটাই, যখন আবার রেডিওলজি ডিপার্টমেন্ট, যেহেতু তারা জেনারেল রেডিওলজি ডিপার্টমেন্ট, এক্স রে করছে, এমআরআই করছে, সিটি স্ক্যান করছে, তাদের তো নিজেদের আল্ট্রাসোনোগ্রাম করছে, এবং তাদের উপর কিন্তু সমস্ত হসপিটালের রোগীর দায়িত্ব তাদের উপর। সেখানে মেডিসিন, সার্জারি, গাইনি সবই আছে, ইএনটি থেকে শুরু করে কিছু বাদ নেই। তারাও অর্থোপেডিক্স, তারাও তাদের কাজের ভারে ব্যস্ত, এদিকে ফরেনসিক ডিপার্টমেন্টও কাজের ভারে ব্যস্ত, সাথে মাইক্রোবায়োলজিরও যদি কোনো টেস্ট করতে হয় তারাও ব্যস্ত। কাজে একতরফা ভাবে আসলে কাউকে দোষ দেওয়া যায় না। যেটা এলিজা বলছিল যে তাদের যদি নিজস্ব একটা ডিপার্টমেন্ট থাকতো তাহলে তারা ইমিডিয়েটলি কাজগুলো করে ফেলতে পারতো। চমৎকার একটা কথা। আমরা যদিও শেষ পর্বে চলে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের আরো কিছু জিনিস জানা দরকার। দর্শকদের কাছ থেকে সময় চাইবো, কারণ আমরা আমাদের যেই 2 জন আজকে বিশেষজ্ঞ অতিথিকে পেয়েছি এদেরকে সবসময় পাওয়া যায় না। আরেকটু কিছু জেনে নেওয়াটা দর্শকদের জন্যই আমি শুনতে চাইবো, যাতে প্রোগ্রামটা রেকর্ডেড থাকে, সবাই শুনতে পারে। তা আমি এবার একটু সানজিদা ইসলামের কাছে আসতে চাইবো যে ভিকটিম যখন হয়ে যাচ্ছে, সেই যে ভিকটিম তার তো মানসিক সমস্যা হচ্ছে, যেটা এলিজা বলছিল যে সারা জীবন তার ট্রমা থাকছে, তার সামাজিক সমস্যা হচ্ছে, সমাজ তার দিকে আঙ্গুল তুলছে যে তোমার জন্য, তুমি এটা করেছিলে দেখে এটা হচ্ছে। তাহলে ভিকটিম যে সে নিজের মনো এবং মানসিক এবং সামাজিক যত্নটা কিভাবে নিবে, এবং এই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা কি থাকবে, এবং আরেকটা জিনিস, কখন তারা প্রফেশনাল হেল্প নেবে, কখন তারা সাইকোথেরাপিতে যাবে, বা এই যে হেল্পগুলা যেটা এলিজা বলছিল যে কাউন্সিলিং এ যেতে হবে, কখন তারা যাবে। সানজিদা ইসলাম। ধন্যবাদ আপা। যে জায়গাটা খুব সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। যে জায়গাটা হচ্ছে মনোসামাজিক সেবাটা ভিকটিম কিভাবে নেবে। প্রথমত নিজের জায়গাটা যদি আমি বলি, আমি নিজে বলবো যে যখন একজন মানুষ আমি নির্যাতনের শিকার হচ্ছে, আমিও খেয়াল করতে পারি একটু যদি মানে আমার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, আমার আচরণে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, বা আমি অনুভূতির সাইড দিয়ে আমি খেয়াল করতে পারি যে আমার অসুবিধা হচ্ছে কিনা, আমি কি খুব বেশি নিজেকে ভয়ে অন্যদের থেকে সরিয়ে রাখছি কিনা। এগুলা কিন্তু সাইন যে আমার কিছু পরিবর্তন হয়েছে, ওই ঘটনাটার প্রেক্ষিতে আমার কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে। তো এই মানে এগুলো লক্ষণ বলে বিবেচনা। লক্ষণ একটা উদাহরণ যদি আমি বলি, একটা গতদিন আমার কাছে একজন বাবা ফোন করেছিলেন তার সন্তানের একটা প্রবলেম নিয়ে। তো আমি জিজ্ঞেস করেছিলাম কি সমস্যাটা হয়েছে, তো বলছিলেন যে সে ক্লাস মানে রিসেন্টলি সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এইচএসসি। তো আর যেটা হয়েছে সে এসএসসি এর আগে দিয়ে তার রেজাল্টটা খারাপ হয়েছিল, তখনই জীবনের প্রথম বাবা তাকে মেরেছিল শারীরিকভাবে, মানে অনেকটা মেরেছিল। এরপরে তার রেজাল্ট ঠিকই ভালো হয়েছে, কিন্তু এরপর থেকে তার আচরণের বেশ কিছু পরিবর্তন, এমন এখন 5-6 মাসে তার পরিবর্তনটা একেবারে লক্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। যার কারণে বাবা এখন অনেক ডাক্তারদের কাছে যাচ্ছেন,
গিয়ে বোঝার চেষ্টা করছেন এবং ফাইনালি তারা আমার কাছে বলছিলেন যে আলাপ করার জন্য। তো এই যে একটা বিষয়, তার মানে কি আমার আশেপাশে মানুষও কিন্তু লক্ষ্য করছে যে আমার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তাহলে পরিবার কিন্তু সবার আগে সেই মানুষটাকে, নির্যাতনের শিকার মানুষটাকে দেখতে পাচ্ছে। এখন আমার পরিবারেই হয়তোবা আমি দেখছি আমার ছেলে এবং ছেলে বউয়ের মধ্যে কোনো কনফ্লিক্ট চলছে, তাদের মাঝে বারবারই দেখছি যে কোনো অসুবিধা হচ্ছে। এরপর আমরাও কিন্তু নিজেরা সেই জায়গায় যখন আমাদের কাছে সেই মানুষটা এসে বলে, ছেলে বা ছেলের বউ যখন এসে আমাদেরকে বলছে, তখন কিন্তু আমরা কি করছি, যে জায়গাটা যে এটা তো স্বাভাবিক, তো এই কারণে কিন্তু সেই মানুষটা যে কষ্টটা নিয়ে এসে বলছে, যে ভয়টা থেকে এসে আমার সাথে ঘটনাটা শেয়ার করছে, সে কিন্তু সেই অনুভূতিটা পরিবারের অন্য সদস্যদের থেকে পায়নি। তো এর জন্য পরিবারকে আমি জাস্ট একটা জায়গা বলতে চাই যে আমার আশেপাশে মানুষটা যখন আমার কাছে, আমার পরিবারেরই একজন সদস্য যখন আমি দেখছি তার মাঝে কিছু পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে তার মেজাজটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, হঠাৎ করে সে যেন একটু বেশি চুপচাপ থাকছে বা অতিরিক্ত রাগান্বিত হয়ে যাচ্ছে, কিংবা সে খুব একটা মানুষজনের সাথে মিশতে চাচ্ছে না, তখন আমিও কিন্তু চাইলে আমিও পারি তার সাথে একটু কথা বলতে, এবং কথা বলাটা যেন এমন না হয় যে আমি নিজের থেকে একটা ধারণা নিয়ে তার সাথে কথাটা না বলি। যতটুকু সম্ভব আমি বলবো যে একটু সহমর্মিতাই দেখাই তার প্রতি, হ্যাঁ, যে বোঝা তার প্রতি, তার জায়গাটা একটু বোঝার চেষ্টা করি, এভাবে তাকে একটু করা এবং তার কষ্টটাকে একটু গ্রহণ করা যে আচ্ছা ঠিক আছে, সে কষ্ট পাচ্ছে, বিষয়টা হচ্ছে কিন্তু সে কষ্ট পাচ্ছে। বাবাটা কিন্তু, যে কথাটা আমি বলছি, কালকে বাবাটা আমাকে বাবা বলছিলেন যে আমি তো এই প্রথম খালি কয়েকটা থাপ্পড় মেরেছি আপা, আর তো আমি কিছু করি নাই। মানে তার কাছে কিন্তু একটা কয়েকটা থাপ্পড় মেরেছে, কিন্তু ওই আমি তার ছেলেটার সাথে কথা বলি নাই এখন পর্যন্ত, বললে হয়তো বা তার কাছে বোঝা যাবে যে ওইটা কি তার কাছে কয়েকটা থাপ্পড়ই মনে হয়েছে না আরো কিছু মনে হয়েছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যখন কিনা আমি দেখছি যে এই যে পরিবারকে আমি বলবো যে আমিও যখন আমার মেজাজটাকে ম্যানেজ করতে পারছি না, আমার অ্যাঙ্গার ইস্যুস আছে, আমি অ্যাঙ্গারটাকে ম্যানেজ করতে পারছি না, যেটার কারণে আমি আমার বাচ্চাকে হার্ট করে ফেলছি, তাহলে আমিও একটু এখন একটু দায়িত্ব নেই, আমার সম্পর্কের দায়িত্ব নেই, কারণ আমার সম্পর্কগুলো খারাপ যাচ্ছে, আমার সন্তানই খারাপ যাচ্ছে, খারাপ ফিল করছে, আমার ওয়াইফ খারাপ ফিল করছে, এমন সর্বোপরি আমি নিজেও কিন্তু ভালো থাকছি না। তো আমি এই দায়িত্ব জায়গা থেকে যেটা বলবো যে আমরা একটু সচেতনতার জন্য কিছু, এখন কিন্তু বেশ মানে পত্রপত্রিকায় কিন্তু প্যারেন্টিং নিয়ে অনেক কিছু লেখা হয়, কিভাবে কি করতে পারি সেই জায়গাগুলো আমরা ইনফরমেশন আকারে তো জানতেই পারি। আরেকটা জায়গা হচ্ছে যদি এর চেয়েও আমার কিছু বেশি কিছু জানার দরকার পড়ে, এখন অনেক মানে অনলাইনে অনেক সুযোগ তৈরি হয়েছে আপা, এমন সোশ্যাল মিডিয়া, টিভি মিডিয়া সকল কিছু এত অ্যাক্টিভ হয়েছে। তো প্যারেন্টিং স্কিলটা একটা স্কিল, এবং এটা শেখারও অনেক প্রয়োজন আছে, যেটা কিনা আমরা আগে মনে করতাম যে এটা শেখার কোনো ব্যাপার নাই। আরেকটা যে জিনিস আমি বলবো যে এমন নিজেদের অ্যাঙ্গার গুলা, এখন সবাই অনেকেই বলে আমি আর ভাই একটু রাগটা বেশি, এটা মানে আমি আর রাগ উঠলে আমি কিছু বলতে পারি না, এটা একটা স্বাভাবিক ঘটনা হিসেবেই আমরা ধরে নিই। হ্যাঁ, কিন্তু এইটা একটু খেয়াল করার বিষয় যে আমি যখন রাগ হয়ে আমি অন্যকে হার্ট করে ফেলছি, সো এইটা আমাকে এখন খেয়াল করার বিষয়। এখন আমি এই জন্য আমি কারোর সাথে কথা বলতে পারি, হ্যাঁ, এবং দেখতে পারি। আর যেই জায়গা প্রফেশনাল তখনই দরকার যে এইসব বিষয়গুলো খেয়াল করার পরই আসলে প্রফেশনালদেরকে দরকার, এবং প্রফেশনাল সাইকোথেরাপিস্টরা যে কাজটা করেন, এই রোগীদের সাথে কথা বলেন, এবং ওই এক্সপিরিয়েন্সটা, একটা ব্যাপার হচ্ছে ওই এক্সপিরিয়েন্স তার জীবনে ঘটে গেছে, হ্যাঁ, সে হয়ে গেছে, কিন্তু সেটার তো তার একটা, সেটা থেকে একটা তার ফিলিং, একটা থট, এবং থট সে আটকে আছে, এবং যেটার রিয়েকশন তার বিহেভিয়ারের মধ্য দিয়ে দেখা যাচ্ছে। তো ওইখানে কিন্তু থেরাপিস্ট তার সাথে কাজ করে, এবং যে জায়গাটা আমি যে জায়গাটা প্রথমত বলি নাই, ফ্যামিলির জায়গা থেকে আমি বলবো যে প্রথমেই একটু তাদেরকে একটু সেফটিটা তাদের এনশিওর করা, সচেতন হয়ে তাদের সেফটিটা, ফিজিক্যাল সেফটিটা এনশিওর করা, এবং যতটা পারা যায় তাদেরকে সেই সেফটিটা দেয়া, এবং থেরাপিস্টরাও কিন্তু যে কাজটা করেন এই সেফ এনভায়রনমেন্টে তার ইমোশন গুলাকে তুলে এনে সেই জায়গাটাতে তার থট গুলাকে নিয়ে কাজ করেন, তার ইমোশন গুলা, ফিলিং গুলাকে নিয়ে কাজ করেন, এবং সেই জায়গায় তার অনুভূতি গুলাকে নতুন করে আবার দেখার সুযোগ হয়, এবং নতুন একটা চিন্তা তৈরি হয়। এমন আপা আমি একটা জায়গায় বলতে চাই যে নির্যাতনকারী,
আমি এটা একটা যেহেতু প্ল্যাটফর্ম, এটা আলোচনার একটা সুযোগ হয়েছে, আমরা যারা নির্যাতন করে ফেলছি, আমরা যারা এই অনুষ্ঠানটা শুনছি, আমরা তারা একটু অ্যাওয়্যার হই যে আমি আমার জন্য কিন্তু আরেকটা মানুষকে নির্যাতন করছি, যেটাকে আমি এক্সপ্লেন করছি তার জন্য। তো আপনারাও আসতে পারেন সাইকোথেরাপির জন্য। আপনার সেই জায়গাগুলোকে নিয়ে কাজ করেন, কি কারণে আপনি অবচেতন ভাবে অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে মেন্টালি সে আনকনসিয়াস হয়েই সেই জায়গাগুলো করছে, তাহলে সেই জায়গাগুলো নিয়ে কথা বলতে পারেন এবং সেইগুলার দায়িত্ব নিতে পারেন। কারণ সম্পর্কগুলা কিন্তু আমাদের, সম্পর্ক আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সম্পর্কগুলো ভালো থাকলে আমরাই ভালো থাকি। তো এই দায়িত্বটা নেই। দারুণ, দারুণ। সঞ্জিতা যেটা বলছিল যে আমি যদি নির্যাতনকারী হই এবং আঙ্গুলটা যদি আমার দিকে উঠে, আমিও কিন্তু একটু ভাবতে পারি যে আমার কোন আচরণটার কারণে আঙ্গুলটা আমার দিকে উঠছে, সেখানে আমার কন্ট্রিবিউশনটা কি। এবং নির্যাতিতের আসলে যতটুকু সাইকোথেরাপি দরকার, আমি সঞ্জিদা ইসলাম শান্তার সাথে টোটালি একমত যে নির্যাতনকারীর আরো বেশি সাইকোথেরাপি দরকার। যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই জায়গাটা চিন্তা করবেন, কারণ আপনি নিজেও কিন্তু হয়তো ভেতরে ভেতরে ভেতরের আমি আয়নার দিকে যখন কেউ থাকে না চোখে তাকান, আপনি কি আসলে নিজের চোখে নিজে দেখতে পারেন যে আমি নির্যাতন করছি একটা মানুষকে এবং কতটুকু আমি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, যেখানে আমি শারীরিকভাবে আরেকটা মানুষকে আঘাত করছি। এটা যে আমার অস্বাভাবিকতা, এই জায়গাটা যদি কেউ বুঝতে পারে তাকে আমি স্বাগত জানাবো যে আপনি নিজের পরিবর্তনে দায়িত্ব নিচ্ছেন। আজকের সব শেষ প্রশ্ন যেটা আমি সেটা এলিজার কাছে করতে চাইবো, এবং এই প্রশ্নটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খুব জানা দরকার, যে দৈহিক নির্যাতন হলো, সেটা যৌন নির্যাতন হোক বা যে কোনো দৈহিক নির্যাতন হলো, এবং সে চিন্তা করলো ভিকটিম যে আমি আইনি লড়াইয়ে যাব, আমি কোর্টে যাব, তখন আমার আইনি প্রস্তুতির প্রমাণ রাখার জন্য ভিকটিম যে তাকে কি কি এভিডেন্স বা প্রমাণ সংগ্রহে রাখতে হবে, যেটা পরবর্তীতে কোর্টে যে তার ফেভারে জিনিসটা আসে। ডক্টর এলিজা আলী। প্রধান প্রমাণ যেটা, সেটা হচ্ছে যে মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স বা আপনার ওই মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট, যেটা তার মেডিকেল লিগাল রিপোর্ট, যেটা এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর তার তো কিছু আপনার কিছু দালিলিক ওই বিচারের কিছু এভিডেন্স থাকে, যেমন প্রথমে বললাম যে ইনকোয়েস্ট, এ ধরনের কিছু পেপার, এগুলি প্রত্যেকটা কাগজে একটা একটার সাথে ইন্টারলিঙ্কড। আসলে আপা বিচার ব্যবস্থাটা এমন যে এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম। শুধু একজন ফরেন্সিক এক্সপার্টই সুবিচার পাওয়ার ক্ষেত্রে 100%, যেমন আমি প্রসঙ্গতই বলি যে আমি আমার কথা বলি যে সত্যি রিপোর্ট দেওয়ার পরেও অনেকবার আমাকে কোর্টে অনেক ধরনের অপ্রাসঙ্গিক এবং অশোভন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো এই প্রশ্নগুলি যারা করেন তারা কিন্তু লয়ার, তারাও কিন্তু বিচার প্রক্রিয়ার অংশ বিশেষ, তাই না? তো এ ধরনের, তারপরে জজ সাহেব রায় দেন। তো আমি যেমন মেডিকেল প্রফেশনাল হিসেবে আমি আমার কাজটা পালন করি, কোর্টে যে সাক্ষী দেই। তো আমার কাছে যারা আসেন তারা পুলিশ, তো পুরো এটা কিন্তু একটা সিস্টেম, পুলিশ, ডক্টর, লয়ার, জাজ, এ পর্যন্ত কিন্তু যাবে। তো এটা ইন্টিগ্রেটেড সিস্টেম, এবং প্রত্যেকটা সিস্টেম যদি ঠিক মতো কাজ করে তাহলে কিন্তু সুবিচারের ব্যাপারে কোনো বাধা থাকার কথা না। তো ডকুমেন্ট আসলে শুধু যে মেডিকেল ডকুমেন্ট রিপোর্টটা রাখতে হবে সেটা না, প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। তবে আমি মানে মেডিকেল সার্টিফিকেটটা অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ যখন এই ঘটনাটা ঘটেছে তখনকার পরীক্ষার রিপোর্ট, এই কেসটা, মামলাটা আজকে ঘটনা ঘটলো, 5 বছর পরে মামলাটা কোর্টে উঠলো। তো যখন ঘটনাটা ঘটলো ওর মধ্যেই কিন্তু ইমিডিয়েট আফটার দ্য অকারেন্স রিপোর্টটা তৈরি হয়ে যায়, মেডিকেল ডক্টরের কাছে চলে যায় এবং রিপোর্টটা থেকে যায়। এটাই ডকুমেন্ট, আসলে ইমিডিয়েট ডকুমেন্ট যদি বলা হয় যে এটাই ডকুমেন্ট। এবং 5 বছর হোক, 6 বছর হোক, 10 বছর হোক, রিপোর্টটা যখন কোর্টে যায় তখন কিন্তু এটাই ওই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে গণ্য করা হয়। আর আমি একটা প্রাসঙ্গিক কথা বলি আপা, আপনি খুব মন দিয়ে আপনাদের আলোচনা শুনছিলাম, অত্যন্ত জ্ঞানগর্ভ এবং গুরুত্বপূর্ণ কথাগুলি বলছিলেন। আপনি তো একজন মনোরোগ বিশেষজ্ঞ, আমি আপনাকে অনেক বেশি দক্ষ এবং অসম্ভব
চৌকস এবং জ্ঞানী একজন মানুষ আপনার প্রফেশনে আপনি। তো আপনাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে আপনি আজ পর্যন্ত নির্যাতিত বা নির্যাতিতারা আপনার কাছে এসেছেন সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর জন্য, কিন্তু এরকম কয়জন এসেছেন যে আমি কিন্তু মারি, আমার সম্বন্ধে কমপ্লেন, আমি এরকে মারি তাকে মারি, এরকম কয়জন রুগী আসছেন আপা আপনার কাছে? এই জায়গাটা না। কিন্তু, এবং আমি জানি আপা আপনি যখন কাউন্সেলিং করেন, টর্চার যে আসেন ওমেন অর চাইল্ড হুএভার, আপনি বলেন যে যারা করছে তাদেরও কাউন্সেলিং দরকার, কিন্তু তাদের কিন্তু এই নেক্সট স্টেপটা হয় না, তারা কখনো আসে না, কখনোই আসে না। এটাই সত্য, এটাই সত্য। এবং আসতে চায় না, কারণ যারা টর্চার করে তারা কখনো মনে করে না যে এটা তাদের একটা মানসিক সমস্যা। এটাকে বাংলাদেশে ক্রেডিট হিসেবেই অনেক মাকে আমি বলতে শুনেছি যে স্বামী স্ত্রী মারামারি করে না এমন কোনো সংসার তো নাই, স্বামী তো মারবেই, স্বামীর কাজই মারা। তো এটা আমি আরো ভ্যালিডেট করে দিচ্ছে, লাইসেন্স দিয়ে দিচ্ছে। হ্যাঁ, শাশুড়ি এবং মা সবাই, মানে তারা বলছে যে আমরা সহ্য করে সংসার করেছি, তোমরা কেন সহ্য করছো না? পুরুষ মানুষের মেজাজ একটু একটু এরকম থাকবেই, একটু একটু মানে তো আর মারধর করে না, একটু একটু মানে তো প্রবাদিত আছে যে ছেলেরা রাগলে বাদশা আর মেয়েরা রাগলে। জি। আর একটা অ্যাডাল্ট মানুষ, তারই সমান, হয়তো তার থেকে 2-4 বছরের 5 বছরের ছোট, তাকে তো মানে মারধর করে পিটিয়ে আপনি তাকে ভয় সৃষ্টি করতে পারবেন না, তার ভিতরে ঘৃণা সৃষ্টি করতে পারেন, বা সে হয়তো সামাজিকতার ভয়ে অনেক সময় অনেক কিছু মুখ বুঝে সহ্য করে যাবে, কিন্তু এক সময় তো আর যখন দেখবে যে তার সহ্যের আলটিমেটলি আউটকামটা 0 বা মাইনাস, তখন তো সে, কারণ সে তো একজন কি বলবো, একটা অ্যাডাল্ট মানুষ, ভালো মন্দ সব বোঝে, ভালো মন্দ বুঝে, হয়তো আপনার স্বামীর চেয়ে কম বোঝে, কিন্তু সে তো ভালো মন্দ বুঝে। তো এই মারধর করে তো কাউকে ভীতি সৃষ্টি করে তো আর বন্ধুত্ব তৈরি করা বা সম্মানের জায়গাটা থাকে না, বিশ্বাসের জায়গাটা থাকে না, ভরসার জায়গাটাও থাকে না। তো একটা মেয়ে যখন চিন্তা করে যে আমার স্বামী আমার ভরসার জায়গা এবং রক্ষক, কোনো প্রবলেম হলে আমি তাকে বলবো, কিন্তু সেই যখন প্রবলেম ক্রিয়েটর হয়ে যায় তখন তো সে আস্তে আস্তে তাকে গুটিয়ে নেয়, তাকে আর প্রবলেমের কথা সে শেয়ার করতে পারে না কখনো, এবং সে আলটিমেটলি দেখা যায় যে ফ্যামিলি এবং সোশ্যাল যে সাপোর্টটা এটাও পায় না। সবার কাছে যেন এটা খুব এক্সপেক্টেড যে এই পুরুষ লোক এরকম করেই বা এরকম হয়, এটা নিয়ে মেয়েদেরকে স্যাক্রিফাইস করতে হয়, না করতে পারলেই এটাই মানে মেয়ের দিকে তাকায়। আমি কখনো দেখিনি আসলে যে আমি অ্যাজ এ ফরেন্সিক এক্সপার্টি বা আমার কাছে অনেক ধরনের কাউন্সেলিংও মানে আসে, এরকম আসে, কথা বলতে হয় তাদেরকে যে অনেক অ্যাবিউজের ঘটনা আছে, তাদের জীবনে অনেক অ্যাবিউজের ঘটনাও আছে, এরকম অনেক সময় আমাদেরকে কাউন্সেলিং করতে হয়, হিস্ট্রি টেকিং, কারণ পেশেন্টকে আমি যদি কাউন্সেলিং না করি, মোটিভেট না করি, সে আমাকে সত্য কথাটা বলবে না, সত্য কথাটা আমাকে বলবে না। তো অনেক সময় তাদেরকে বুঝাইতে হয়, মানসিক সাপোর্ট দিতে হয়, অবশ্যই দিতে হয়। আমি বিশেষ করে অনেক বেশি দিই, আমি একজন মানবিক হিসেবে একটা মানুষকে নেই, যে সে আমার মতো কারো মা, কারো তার একটা মানে, আর বাচ্চা দেখলে তো আমার খুব মানে আমার নিজেরও মেয়ে কথা আমার মনে পড়ে যে আমার একটা সন্তান আছে, শিশু বাচ্চাদের ভিকটিম যদি আমার কাছে আসে যে রেপের, এটা আমার কাছে খুব কষ্টকর এবং বেদনাদায়ক। আমি এখানে প্রসঙ্গত বলি যে আমি প্রথম আমার জীবনে আমি যখন কোর্সে ছিলাম, পোস্ট গ্রাজুয়েশনে, 1.5 বছরের একটা বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, কাজের মহিলা, তার মা কাজ করে, সে 1.5 বছরের একটা লিনান্থিন শুকনা বাচ্চা, তার কি অপরাধ, তার পোশাকে কি সমস্যা? একটা 1.5 বছরের বাচ্চাকে একটা মানে 21 বছরের একটা মানে একিউজ, সে খুব মানে, এবং মেয়েটার বাচ্চাটা অনেক তার অনেক সে শকে ছিল, 7 ব্যাগ ব্লাড লাগছে, এবং সে আলহামদুলিল্লাহ সামহাউ সে রিকভার করে গেছে, তার হায়াত ছিল, তাকে নিয়ে আমরা প্রেজেন্টেশনও করেছি। কিন্তু এটা তো খুব মানবিক একটা বিষয়, এবং 9 বছরের একটা মেয়ে বাচ্চা, তাকে রেপ করেছে প্রমাণ কি বলবো যে রিপিটেড রেপ করতে একটা 63 বছরের বৃদ্ধ লোক। আমি তারও শাস্তি মানে তার আমি যাবজ্জীবন শাস্তির আমি মানে আমি খুব এইসব ব্যাপারে আমার খুব মনে হয় যে এর একটা খুনির চেয়েও খারাপ আসলে। কারণ কি আপা দেখেন, আমি খুন করলাম একটা কিন্তু যারা এই সমস্ত আঘাত নিয়ে বেঁচে থাকে তারা কিন্তু একটা মানে লাশের চেয়েও তাদের জীবনটা অনেক বেশি হয়ে যায়, তাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স থাকে না, তাদের সাইকোলজিক্যাল ট্রমা থ্রু আউট দ্য লাইফ হয়, তারা রিলেশনশিপে ট্রাস্ট করতে পারে না। এই বেঁচে থাকাটা তো মরণের চেয়েও খারাপ। তো এদেরকে যারা ভিক্টিমাইজ করে তারা অনেক বড় অপরাধী, এবং তাদেরকে আবার রক্ষা করার জন্য অনেক ধরনের চাপ প্রয়োগ করা হয়। আমি এখানে অফ দ্য রেকর্ড যাই হোক আমি ইয়াতেই বলি যে আমাদের অনেক সময় অনেক মানে এমন একটা কোর্টে যে এমন একটা ফেস, বিশেষ করে আমি নারী ফরেন্সিক এক্সপার্ট, বাংলাদেশে মহিলারা খুব মানে কোর্টে গেলে মনে করে যে মহিলা আসছে, একে অপমান করা বোধহয় খুব সহজ, কিন্তু আমি মনে করি যে আমি একজন মানুষ হিসেবে এবং একজন প্রফেশনাল হিসেবে গিয়েছি,
তো একজন মানুষকে সুবিচার দেওয়ার জন্য। এই জায়গাটাতে আমি মানে এটা চিন্তা করি না, আমাকে কে কিভাবে চিন্তা করলো এটা আমি ভাবি না। আমার কাজ যদি ঠিক থাকে বা মানুষকে যদি আমি আমার জ্ঞান দিয়ে বা আমার কাজ দিয়ে সাহায্য করতে পারি একটা নির্যাতিত মানুষকে, তাহলে এটা তো আমার জন্য একটা সুযোগ মনে করি মানুষের সেবা করা। হুম, এটাই আর কি। থ্যাংক ইউ আপা। চমৎকার চমৎকার। চমৎকার। আমি কি একটু বলবো জি আপাকে? জি হ্যাঁ, জি, আপা অবশ্যই। মানে খুবই দারুণ একটা কথা বলছেন, এমন অনুভূতিটা এত ভালো লাগলো যে আপনি যে জায়গাটা বলেছেন, সত্যি আসলে সমাজে এই ঘটনাগুলো ঘটছে, এমন আমাদের আমাদের কিন্তু কষ্ট হয় যে আমরা নির্যাতিত, আমরাই সেবার জন্য যাচ্ছি, এমন যারা নির্যাতন করছে প্রবলেমটা তাদের থাকা সত্ত্বেও তারা কেন আসছে না, আমাদের অনেক রাগও কাজ করে। কিন্তু যে জায়গাটা আপা আমি একটু যেই বলবো, যখন আমি আমার দীর্ঘদিন মানবাধিকার সংগঠনে কাজ করার সুযোগ হয়েছিল এবং সেই জায়গাগুলোতে যেই বিষয়টা হতো, যখন নির্যাতনের শিকার নারী আমাদের কাছে মানসিক সেবা নিতেন, তো সেবা গ্রহণের এক পর্যায়ে কিন্তু মানসিক সেবা গ্রহণের এক পর্যায়ে কিন্তু তারা তাদের হাজবেন্ডদেরকেও কিন্তু মোটিভেট করে অনেক সময় থেরাপিতে আনতেন। এখন ওইটার ক্ষেত্রেও আমরা অনেক প্রবলেম ফেস করতাম যে এসেই প্রথমে হাজবেন্ড হয়তো খুব একটা অ্যাগ্রেসিভ মুডে আসলো যে আপনি আমাকে ডাকাইছেন, তার মানে আপনি নিশ্চয়ই আমাদের ডিভোর্স করানোর জন্য ডাকাইছেন, এরকম কথা কিন্তু বহু আমরা শুনেছি। হ্যাঁ, তো যখন আবার সেশনটা কমপ্লিট হতো কয়েকটা সেশন, তখন বলতো আপা মানে আমি তো ভেবেছিলাম যে আপনি আমাকে ডাকিয়েছেন যে আমাদেরকে ডিভোর্স করানোর জন্য, ওকে একটু বুদ্ধি দিতেন যে ডিভোর্স করার জন্য, কিন্তু আপনি তো তা করছেন না। তো এই সংখ্যাটা কিন্তু খুব কম, কিন্তু আসে। হ্যাঁ, এই জায়গাটা। আর রিসেন্ট টাইমেও আমি দেখেছি যে যে মানসিকভাবে যারা একেবারে মানে এত সমস্যাযুক্ত মানুষ, তারা তো আসলে নিজেরা আসবে না, এটা একটা ব্যাপার। কিন্তু কিছুটা মাত্রায় যাদের কনসাস লেভেলটা কাজ করে, কিছুটা মাত্রায় যদি খেয়াল করে, যেমন রিসেন্ট টাইমে আমি একজন পেশেন্ট পেয়েছি যেটা কিনা নিউরোলজিক্যাল অনেক ইস্যুস নিয়ে একজন পেশেন্ট ভর্তি হয়েছিলেন হসপিটালে, এবং তার আসলে ইস্যুসটা ছিল কাপল কনফ্লিক্ট, এবং কাপল কনফ্লিক্ট হাজবেন্ড দ্বারা ফিজিক্যালি অনেক অ্যাবিউজের শিকার হচ্ছেন। তো তো যখন আমি তার সাথে কথা বললাম এবং তার হাজবেন্ডের সাথেও কথা বললাম, তার হাজবেন্ড কিন্তু তার জায়গাটা প্রথম একটা সেশনে কিন্তু সে খেয়াল করলো যে হ্যাঁ, এখানে কিছু আমারও কিছু কন্ট্রিবিউশন আছে, এই যে আমি এই ঘটনাগুলা ঘটছে, এই ঘটনাগুলোর পেছনে আমিও কোনো কোনো ভাবে দায়ী হচ্ছি, এই জায়গাটা একটু হলেও অ্যাওয়ারনেস হয়, এবং তখন তারা আসে। কিন্তু যে কথাটা আমি বললাম, যারা মানসিকভাবে এতটাই অসুস্থ, এতই প্রকৃতিগ্রস্ত, যে কথাটা আপনি বললেন যে একটা 1.5 বছরের বাচ্চাকে যে রেপ করার মতো চিন্তা করতে পারে, তাহলে সে কিন্তু আর স্বাভাবিক লেভেলে নেই, তার আর কিন্তু সচেতনতার অংশ এখন হয়তো কাজ করছে না। তো সেই মানুষগুলা মানে খুব একটা সেবা গ্রহণে আসবে না। তাহলে তার যারা আশেপাশে আছেন, যারা তার এই আচরণগুলো খেয়াল করছেন, তারা তাকে হয়তো কোনো না কোনো ভাবে কোনো কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের হেল্প নিতে পারে। হ্যাঁ, একই সাথে তখন কাউন্সিলিং বা সাইকোথেরাপিও নিতে পারে। বাহ! তার মানে আসলে একদম তখনই আসে যদি এটা যদি দাম্পত্য কলহ হয়, ভদ্রলোক যদি সংসারটা টিকাতে চান তাহলেই আসলে তিনি আসেন। আর তিনি যদি টিকাতে না চান তাহলে আসেন না। আর হুম, সেক্ষেত্রে হুম, ওই যে হুম, রবীন্দ্রনাথের কথার মতন যে কাদম্বিনীরা হুম, সেই আমলেও মরিয়া প্রমাণ করিয়াছিল তারা মরেনি, এই আমলেও। এবং আমার অভিজ্ঞতা থেকে এলিজা চমৎকার একটা কথা বলছে যে খুব মানে উচ্চ পদস্থ থেকে শুরু করে মধ্যবিত্ত লেভেলও খুব কম পুরুষই কিন্তু আসলে সচেতনভাবে আসে। এবং অনেকে, তবে ইদানিং আরেকটা ট্রেন্ডও আমি খেয়াল করছি, যেটা পুরুষরাও কিন্তু অনেক ক্ষেত্রে নির্যাতিত হয় এবং এইসব ক্ষেত্রে পারিবারিক ভূমিকাও একটা প্লে করে। আমাদের যে একটা মানসিকতা যে সহে সে রহে, যে সহে সে রহে, অ্যাবিউজ তো একটা সাইকেল, দূষিত চক্র। এই চক্রটা ভাঙতে গেলে আসলে সবারই সচেতন হওয়া দরকার। দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। তো সাইকোথেরাপির কথা বারবার আসছিল এবং সাইকোথেরাপি আসলেই হিলিং এ, কারণ এটা তো একটা মানসিক ক্ষত, যেটা দিয়ে এলিজা শুরু করেছিল, যেটা সঞ্জিদা বলল, এবং এই ক্ষতগুলা হিল করতে, ক্ষত পূরণ করতে সাইকোথেরাপির আসলে কোনো বিকল্প নেই। আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন, যাদের এই ধরনের ভিকটিম যারা ছিলেন, আপনারা একটা কথাই শুধু বলবো যে আপনারা অনেক সাহসী, কারণ আপনারা সেটা সহ্য করে আপনারা এখন বেঁচে আছেন।
আপনারা সাহসী। আপনি যদি মনে করেন যে আপনার আচরণে কোনো রকম লক্ষণ প্রকাশ পাচ্ছে যেটা আপনি বাস্তব কাজে করতে পারছেন না, আপনার খুব কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, আপনি মানসিক চিকিৎসার জায়গাগুলোতে নিজেকে নিয়ে যান। প্রয়োজনে সাইকোথেরাপি নেন, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেন। কারণ আপনি সবথেকে ভালো মানুষ যিনি সমাজে এককভাবে দাঁড়াতে পারেন, আপনার আশেপাশের আরেকটা মানুষ যেন এই ভিকটিম না হয় সেটা দেখার জন্য। কাজে আমাদের তো এটা সামাজিক দায়িত্বের অংশ হিসেবেও আপনি কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আর 10টা মানুষকে সাহায্য করতে পারেন, যেটা আমরা বলি শোককে শক্তিতে রূপান্তরিত করা। শুধু দর্শক মন্ডলী, আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। স্টেশন বাংলা সমগ্র বিশ্বের বাংলা ভাষীদের প্ল্যাটফর্ম, কারণ স্টেশন বাংলা বাংলা ভাষায় যারা কথা বলে তাদের অনুষ্ঠান, তাদেরকে নিয়ে চলতে চায়। কাজেই বাংলার কথা বললে রবীন্দ্রনাথ তো চলে আসবেই, এবং রবীন্দ্রনাথ কিন্তু খুব চমৎকার একটা কথা বলেছেন, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। কাজেই আমি ভিকটিম হব কি হব না সেটা আমার ডিসিশন। আমার সাথে রাস্তায় হাঁটতে গেলে আমার পায়ে গোবর লাগতে পারে, আমি কি গোবরটা আমার পায়ে রেখেই দেব নাকি ধুয়ে ফেলবো সেটা আমার ডিসিশন। কেউ আমাকে নির্যাতন করলেই কি আমি ভিকটিম হয়ে যে সেই দূষিত চক্রে পড়ে যাব কিনা সেটা আমার ডিসিশন। কাজে আমি আপনা মাঝে শক্তি ধরবো, আমি এই দূষিত চক্র থেকে নিজেকে বের করে আনবো, পাশের মানুষটির দিকেও হাত বাড়িয়ে দেব। শুভরাত্রি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।